তো আমি শুরুতেই যারা ইমেইল পাঠান কষ্ট করে, তাদের ইমেইলের একটা ইমেইল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না। সো তার ইমেইলটা আমি পড়ে শোনাতে চাই। আ তিনি লিখেছেন যে, "হে রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময়ই ভালো থাকি এবং সবসময় ভালোর দলে।" আচ্ছা, তিনি লিখেছেন যে, "আমি ভূত এফএম এর রেগুলার লিসেনার। আমার একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে প্রায় ২ বছর আগে আমি আমার ভিলেজে গিয়েছিলাম। সেটা ছিল যশোর। আমাদের বাড়ির পাশে ছিল একটা বড় পুকুর। বাড়িতে গেলে আমি মাছ মারতে যেতাম। সেইবারও মাছ মারতে গেলাম। তো সেটা ছিল রাত ১০টা কি ১১টা তখন। মাছ মারতে, মারতে আমি লক্ষ্য করলাম যে আমি কোনো মাছ পাইনি বাট আমার মাছের ঝুড়ি ভরা। আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপর আমি দেখতে পাই আমার পাশে যেন কে বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখি আমার নিজের চেহারা, আমার নিজের চেহারারই একজন লোক আমার পাশে বসে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তখন সে লোকটা আমাকে বলল, আ "তুই আর বসবি না।" তখন আমি মুখ দিয়ে কোনো কথা বলার সাহস হচ্ছিল না আমার। তো ২ হাত দিয়ে সে আমার গলাটা ধরে পানির মধ্যে আমাকে ফেলে দিল। এবং তখন ছিল শীতকাল। আমি ঠান্ডায় একদম জমে গেলাম। আমি চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে আমার বাবা বের হয়ে এলেন এবং তিনি আমাকে উদ্ধার করলেন। সকালে হুজুর ডাকা হলো। তিনি বললেন যে আমাকে খুব খারাপ জিন অ্যাটাক করেছিল। বাট সে ব্যর্থ হয়েছিল। হুজুর আমাকে ঝেড়ে দিলেন এবং তবে এখন আমি রাতে কোনো পুকুর পাড়ে গেলে আমার যেটা হয় সেটা হচ্ছে গলা ব্যথা করে। এখনো গলা ব্যথা করে। সেটা হয়তো সেই পূর্বস্মৃতির জন্য। সো এই ছিল ঘটনা। আপনি আপনার নামটি লিখেছেন কি? আপনি আপনার নামটি লিখেছেন, হ্যাঁ, সাভার থেকে নাহিয়ান। তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এনিওয়েজ, আ আমার বাম পাশে আমি দেখতে পাচ্ছি যে ফারহান আছেন। আমি ১ম এ ফারহানের কাছে যাচ্ছি। ফারহান, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ। হাই লিসেনার্স, দ্যাটস ফারহান ফ্রম পুরান ঢাকা। আমি আপনাদের সাথে আজকে আমার সিলেটের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব, যার ফলে আমি আমার পার্সোনাল লাইফে বেশ কিছু প্রবলেম ফেস করি। আমি সিলেটে যাই আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। ওকে। তো আমার ঘটনাটা আসলে সেখানেই ঘটে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমার ফ্রেন্ডের ছিল একজন হিন্দু। তো হিন্দুদের বিয়েতে মানে ওদের প্রসেসটা অনেক লং টার্ম। তো আমাদের ভাইয়ার লগ্ন ছিল রাত ৩:৩০ সিলেটের একটা মন্দিরে। তো আমরা সবাই ডিসেম্বর 16 রাতে মানে ভাইয়ার বাসায় গায়ে হলুদের একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করি এবং হুম, তারপর দিন সকালবেলা বরযাত্রী নিয়ে সবাই সিলেটের উদ্দেশ্যে রওনা হই। আচ্ছা। তো সিলেট পৌঁছতে আমাদের বেশ অনেক রাত হয়ে যায়। হু, হু। প্রচণ্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর মাস। তো আমরা সিলেট পৌঁছলাম রাত 10:30টার দিকে। আচ্ছা। তো সিলেট পৌঁছানোর পরে আমাদের মানে কন্যা পক্ষের থেকে একটা পার্টি ছিল। সেই পার্টি অ্যাটেন্ড করলাম আমরা কমিউনিটি সেন্টারে একটা। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ হতে, হতে রাত ১২টা বেজে গেল। ১২টা ১২:৩০ মতো বেজে গেল সব অনুষ্ঠান শেষ হতে, হতে। ওকে। আর ৩:৩০টায় ছিল ভাইয়ার লগ্ন। তো এর জন্য আমাদের অবশ্যই সেখানে মন্দিরে যেতে হবে। মানে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর। তো আমরা ছিলাম প্রচণ্ড টায়ার্ড। খাওয়া-দাওয়ার পরে আমাদের আরও বেশি টায়ার্ডনেস চলে আসে বেশি। তো আমরা কিছু ফ্রেন্ড ছিলাম প্লাস আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিলেন যারা খুবই টায়ার্ড ছিলেন। তো আমরা জাস্ট আঙ্কেলকে বললাম যে আমাদের ভাইয়ের যে আব্বু, ওনাকে বললাম যে, "আঙ্কেল আমরা তো খুব টায়ার্ড। তো আমাদের তো একটা ফ্রেশ হওয়ার দরকার।" তো আঙ্কেল আমাদের বললেন যে, "দেখো তোমরা আশেপাশে যদি কোনো হোটেল থাকে তাহলে তোমরা দেখো ওখান থেকে ফ্রেশ হয়ে ৩:30টার ভেতরে চলে আসো মন্দিরে।" তো আমরা জাস্ট খুব কাছেই মন্দিরের কাছে একটা ভালো হোটেল পেলাম। মানে কিন্তু সেটা ছিল খুবই পুরনো। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের যেখানে বিয়ে ছিল সেটা ছিল সিলেট শহর থেকে অনেক ভিতরে। তো ওইখানে তেমন একটা হোটেলও ছিল না। জাস্ট একটা হোটেলই আমরা পাই সেখানে ওঠার জন্য। তো আমরা জাস্ট ওই বিল্ডিংটা ছিল ৪ তলা একটা বিল্ডিং হুম, এবং ওখানে আমরা ৩ তলা এবং ৪ তলা ছিল জাস্ট হোটেলের জন্য। আচ্ছা। আমরা জাস্ট ৪ তলায় একটা রুম নিলাম। ওখানে আমরা ৩ টা ফ্রেন্ড ছিলাম। জাস্ট কিছুক্ষণ ফ্রেশ হয়ে চলে যাবো, ব্যাক করব ওই মন্দিরে। তো আমরা নরমালি ওখানে আমার ২ টা ফ্রেন্ড রুমের ভিতর ছিল, ফ্রেশ হচ্ছিল এবং তখন ছিল রাত ২টা বাজে। তো আমি জাস্ট আমার ফোনটা নিয়ে জাস্ট বারান্দায় চলে গেলাম হোটেলের। ওখানে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলছিলাম। তো হঠাৎ করেই মানে আমি যখন বারান্দায় হাঁটছিলাম, আর বারান্দাটা ছিল খুবই পুরনো এবং বাকি যে হোটেল রুমগুলো ছিল ওখানেও কেউ ছিল না। রুমগুলো ছিল পরিত্যক্ত এবং তালা লাগানো ছিল। তো আমরা জাস্ট বেশ কয়েকজন মানে ওই রুমটাতে ছিলাম। আর আমি চলে গেছিলাম বারান্দায় ফোনে কথা বলার জন্য। আচ্ছা। তো যখন আমি বারান্দায় হাঁটছিলাম, তো হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে আমার পেছনে কেউ আছে। আমি বারবার এই প্যানিকটা আমার মধ্যে আসতেছিল কিন্তু আমি বারবার পেছনে করতেছিলাম কিন্তু কাউকে আমি সেখানে দেখে দেখতে পাচ্ছিলাম পাচ্ছিলেন। না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম করতে, করতে প্রায় ০.৫ ঘন্টা কেটে গেল। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে।
তো আমি হঠাৎ করেই পিছনে একবার মুড়লাম। তখন যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে একটা গরম হালকা বাতাসের একটা ধাক্কা আমার হুম। উপর দিয়ে চলে গেল। তো এইটা ফিল করার পর আমি একটু ভয় পেয়ে গেলাম। মানে চিন্তা করলাম যে এখানে কি হওয়ার কথা? এখানে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। তো আমি ডাইরেক্ট হোটেল রুমে চলে গেলাম। আচ্ছা, তো হোটেল রুমে আমার যে ফ্রেন্ডরা ছিল ওরা জাস্ট ফ্রেশ হয়ে একবারে রেডি ছিল এবং ওরা জাস্ট মন্দিরে চলে যাবে। তো আমাকে বলছিল যে, "তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা চলে যাই।" তো আমি ওদেরকে বললাম যে, আমি একটু লেট আমার একটু লেট হবে। আমি আরো ০.৫ ঘন্টা পরে আমি ব্যাক করব। তো তোরা চলে যা, আমি আসতেছি।" আর ওরা আমাকে যাওয়ার সময় বলল যে, "তুই কি ভয় পাবি কিনা?" কেননা এখানে পুরা ফ্লোরটাই ছিল একা। আমি ছিলাম একা। তো আমি বললাম যে, "না, কোনো ভয় নাই। যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড হুম। করতে আসছি, কোনো ভয় হওয়ার কথা না।" আর আমি কিছুক্ষণ আগে যে আমার সাথে একটা ইনসিডেন্ট হলো ওই বারান্দায়, সেটাও আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তো ওরা জাস্ট আমাকে রেখে চলে গেল। আমি জাস্ট হোটেলের রুমে ছিলাম তখন। জাস্ট ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গেলাম। আমি যখন টয়লেটে গেলাম, তখন থেকে আমার মনে বারবার মনে হচ্ছিল যে আমার রুমে বেশ কয়েকজন আ মানুষ থাকলে যেরকম একটা ফিলিংস থাকে যে আশেপাশের রুম তো মনে হয় আছে এরকম কেউ আছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল। এবং এটা নিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ কে আমার রুমে তো কেউ নেই। পুরো ফ্লোরটাই তো একা। তো তারপর আমি টয়লেট থেকে আবার রুমে আসি দেখার জন্য যে কি ব্যাপারটা আসলে। তো আমি এসে কাউকেই পেলাম না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল পুরা ফ্লোরটাতে আমি ছাড়াও আমার সাথে আরো অনেকে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ওনারা চলাফেরা করতেছে, বসে আছে এরকম বারবার মনে হচ্ছিল। তো আমি আবার টয়লেটে চলে গেলাম। ফ্রেশ হয়ে জাস্ট রুমে এসে ড্রেস আপ করে জাস্ট চলে যাব। মন্দিরে চলে যাব। ঠিক তখনই আমি আমার চশমাটা বাথরুম থেকে আনতে গেলাম। আচ্ছা, তখন যেটা হলো মানে যখন বাথরুমে যাই, বাথরুমটার ঠিক বাম পাশে ছিল একটা ছোট ভাঙা জানালা। আচ্ছা। তো আমি যখন মানে চশমাটা নিয়ে ব্যাক করব, তখনই হঠাৎ করে আমার চোখটা গেল জানালার দিকে। তখন আমি যেটা দেখলাম সেটা ছিল খুবই ভয়ানক একটা বিষয় যা আমি কখনোই আর কখনো দেখতে চাই না। তো সেটা ছিল যে একটা জাস্ট ফেস। জাস্ট একটা ফেস, খুবই সাদা একটা মেয়েলি ফেস। এবং সেটা ছিল খুবই ভয়ানক সাদা এবং আমার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে সেটা তাকিয়েছিল এবং সেটার একটু বর্ণনা দিই। সেটা ছিল জাস্ট একটা লাশকে যদি বেশ কয়েকদিন পরে পানি থেকে ওঠানো হয়, তার চেহারাটা যেরকম ফুলে যায়, সাদা হয়ে যায়, ঠিক হুম। সেরকমই ছিল তার ফেসটা। তো এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। মানে আমার কাছে খুবই ভয় লাগে। তখন আমি এক দৌড়ে ৩ তলায় যেখানে ম্যানেজার ছিলেন হোটেলের সেখানে চলে আসি। আচ্ছা, ওই ফেসটা আচ্ছা কি কোন ধরনের কোনো কিছু বলেছিল বা আপনার সাথে কি কমিউনিকেট করার চেষ্টা করেছিল? নো, আমার সাথে কোনো কমিউনিকেট করেনি। জাস্ট আমি ২ সেকেন্ডের মতো হবে ফেসটা জাস্ট দেখে ওখান থেকে এক দৌড়ে চলে যাই। জাস্ট দেখার পরেই চলে যাই। আর তেমন কিছু হয়নি। তো আমি যখন দৌড়ে ৩ তলায় গেলাম, হুম। তখন হোটেল যে ম্যানেজার তাকেও আমি সেখানে পেলাম না। তখন আমি প্রাণপণে জাস্ট নিচের দিকে চলে গেলাম। হোটেলের নিচে একবারে রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করলাম। যখন আমি সিঁড়িতে নামতেছিলাম, হুম। তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমাকে পেছন থেকে ৪-৫ জন ধাওয়া করতেছে এরকম। বাট আমার পেছনে তখন কেউই ছিল না। এই ফিলিংসটা আমার খুবই একটা ভয়ের কাজ করছে। যখন আমি সিঁড়ি থেকে নামতেছিলাম কেউই ছিল না। ওই বিল্ডিংটাতেও কোনো মানুষ ছিল না তখন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করতেছে, আমাকে ধাওয়া করতেছে। তো আমি জাস্ট দৌড়ে আমি মন্দিরের কাছাকাছি যেয়ে আমার ফ্রেন্ডদের ফোন করলাম। ওরা হুম। আমাকে রিসিভ করে নিয়ে গেল। কিন্তু ওরা আমাকে দেখে খুবই অবাক হলো। যে বলল যে, "তুই এত হাঁপাচ্ছিস কেন?" তখন আমি ওদেরকে বললাম যে, কিছুই তেমন কিছু বললাম না। বললাম যে, "আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম। মানে চিনতে পারিনি ১ম এ মন্দিরে।" এরকম একটা কথা বলে জিনিসটা স্কিপ করলাম। আর ওদেরকে ঘটনাটা শেয়ার করিনি তখন আমি। তো বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল প্রায় সকালের দিকে। সম্পূর্ণ বিয়ে শেষ। তো আমরা ব্যাক করব ঢাকায়। তখন আমি আমার আঙ্কেল যে ছিলেন উনাকে বললাম প্লাস ফ্রেন্ডদেরকে সবাইকে এই ঘটনাটা খুলে বললাম। আচ্ছা। ওরা সবাই আমার কথা বিশ্বাস করলো এবং আঙ্কেল বলল যে, "এরকম হতেই পারে। অনেক পুরনো এলাকায় এখানে মানুষজন খুব কম, গ্রামগঞ্জ হতেই পারে।" আর আমাকে ফ্রেন্ডরাও বলেছিল যে, মানে হোটেলে যেয়ে ম্যানেজারের সাথে কথা বলে আসি। চল। হুম। বাট আমি সেখানে মানে সায় দিইনি। আমি বললাম যে, "আমার যাওয়া দরকার নেই। আমি ঢাকায় চলে যাই। চলো।" নরমালি আমরা ঢাকায় আসলাম এর পরদিন। ঢাকায় আসার পরে মানে রাত হয়ে গেল। তো সেদিন আর কোনো প্রবলেম হয়নি। মেইনলি এর পরের দিন থেকে সবগুলো প্রবলেম শুরু হলো যেটা আমার পার্সোনাল লাইফ এর সাথে রিলেটেড। ওকে। তো ১ম দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার কম্পিউটারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল সকালবেলায়। আর ওই কম্পিউটারটা বলে রাখি যে আমি প্রায় ২০ থেকে ২৫ দিন হবে যেটা পারচেজ করছিলাম। মানে ঠিক খুব তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে গেল। মানে খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার। সেটাকে আমি জাস্ট নরমালি নিলাম যেহেতু ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে। হতেই পারে। ঠিক তারপরে একদিন এর পরের দিনই নেক্সট ডেতেই মানে আমার মোবাইলটাও ডেড হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু প্যারানরমাল বিষয় কাজ করছে। আর এইগুলো হয়তোবা মানে নষ্ট হওয়ার ব্যাপারগুলো নরমাল হলেও বাট আমার সাথে জিনিসগুলো খুব নাটকীয়ভাবে হচ্ছিল। এবং আমি এগুলো নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। তো যেদিন মোবাইলটা নষ্ট হয়ে গেল ঠিক সেদিনই আমি আমার আপুর একটা মোবাইল নিয়ে আসলাম। আপুকে বললাম যে, "আপু তুমি জাস্ট আমাকে মোবাইলটা দাও। আমি জাস্ট ১ দিন ইউজ করে আবার দিয়ে দেব তোমাকে।" তো সেই মোবাইলটাও সেদিন রাতে ডেড হয়ে গেল। কোনো কারণ ছাড়াই। আচ্ছা, ১ম এ কম্পিউটার তারপরে মোবাইল। মোবাইল তারপর আপুর মোবাইলটাও ডেড হয়ে হুম, গেল। হুম। তো আমি আমার মোবাইল কি ঠিক করব? আমি জাস্ট আমার আপুর মোবাইলটাকে নিয়ে চলে গেলাম। মানে ওয়ারেন্টি ছিল সেটাকে জাস্ট নোকিয়া সেন্টারে নিয়ে গেলাম।
তো আজব বিষয় ওইখানে নোকিয়া যে মানে কার্ডগুলা থাকে মানে ওয়ারেন্টি কার্ড, ক্যাশ মেমো আমি সবই রাস্তায় হারিয়ে ফেললাম। আমি সেদিনও ওনার কিছু ঠিক করতে পারিনি। মানে আমি কোনো কাজই শান্তিমতো করতে পারছিলাম না। তো খুব প্রবলেম হচ্ছিল আমার পার্সোনাল লাইফে। এবং শেষ দিন যেটা হলো সেটা ছিল আরেকটু অদ্ভুত বেশি। মানে এতদিন তো আমার জাস্ট অ্যাসেটগুলোর উপর থেকে জাস্ট প্রবলেম হচ্ছিল। এরপর দিন আমার নিজের উপরেই কিছুটা প্রবলেম হলো। আর আমাদের ওখানে বুড়িগঙ্গা নদী আছে। তো ওইখানে আমরা জাস্ট ২ টা ফ্রেন্ড ঠিক মাগরিবের একটা টাইমে মানে আড্ডা দিচ্ছিলাম নদীর পাড়ে। তো আমি ওকে বলছিলাম যে, "চলো আমরা জাস্ট একটু ঘুরে আসি নৌকা দিয়ে।" তো আমরা যখন নৌকাতে উঠলাম, তখন নদীটা একেবারেই শান্ত ছিল যেহেতু শীতের দিন। একেবারেই শান্ত, কোনো স্রোত ছিল না, নদীতে কিছুই ছিল না। তো আমরা জাস্ট নদীটা যে পাড় থেকে একটু দূরে গেলাম। মানে মাঝখানেও বেশিটা যাইনি। আর নদীতে তখন কোনো লঞ্চও ছিল না যে ঢেউ আসবে লঞ্চ থেকে। তো জাস্ট আমরা আমাদের নৌকাটা হঠাৎ করেই মানে একবার ডান দিকে, একবার বাম দিকে দোলা স্টার্ট করে দিল। মানে কোনো এটা কারণ ছাড়াই হ্যাঁ, এটা। কোনো কারণ ছাড়াই। মানে আর হঠাৎ করে পানিটা জাস্ট স্রোত থাকে যেরকম আরকি উঠে আসে আরকি নৌকার উপরে ছিটাগুলো পানির। সেভাবে আসছিল আমাদের শার্ট-টার্ট সব ভিজে গিয়েছিল। এবং আমরা একটা মুহূর্তের জন্য মনে করেছিলাম যে আমরা পানিতে পড়ে যাবো। আচ্ছা। বাট আর নৌকার মাঝিও খুব অবাক হয়েছিলেন যে এই সময় কোনো স্রোত নেই, কিচ্ছু নেই। তো কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে কেন? হ্যাঁ। রাইট। আর আমরা কেউই সাঁতার জানতাম না। আমরা খুবই প্রচণ্ড ভয় পেয়ে যাই। তারপরে যেটা হয় মাঝি আমাদের কোনোভাবে আমাদের পাড়ে নিয়ে আসে এবং আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আর এরপর থেকে আমার পার্সোনাল লাইফে আর তেমন প্রবলেম হয়নি। মানে আমি পরদিন থেকে মানে ৫ ওয়াক্ত নামাজ স্টার্ট করি। মানে হুম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তারপরে আর কোনো প্রবলেম ফেস করিনি। এই হচ্ছিল আমার আসলে বেশ কিছু প্রবলেম পার্সোনাল লাইফে আর কোনো প্রবলেম আসেনি। এখনো পর্যন্ত আসেনি কিন্তু আপনি অনেক কিছু ফেস করেছেন এবং করিস। এই যে অভিজ্ঞতাটা আপনি বললেন সেটা আপনার কাছে যথেষ্ট ভয়ংকরই ছিল এবং অবশ্যই একমাত্র আপনিই বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা ভয়ংকর ছিল। এনিওয়েজ থ্যাংক ইউ আমার সাথে শেয়ার করার জন্য আপনার এই ঘটনা। আমরা আবার আমাদের 2nd যে গেস্ট রয়েছেন তার কাছে চলে যাচ্ছি। ফুয়াদ আছেন আমাদের সাথে এবং তিনি মাঝখানে একটা ঘটনা বলবেন এবং সেই ঘটনাটা হচ্ছে তাবলীগ মানে ভয়ে মানে জামাত নিয়ে। জামাত নিয়ে। ওকে, প্লিজ। হ্যালো লিসনার্স, আমি ফুয়াদ। আমি নারায়ণগঞ্জ মাঝদার থেকে আসছি। তো আমি আমার যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার এলাকার এক বড় ভাইয়ের ঘটনা। তো উনি আমার সাথে এটা মানে শেয়ার করছেন, ওইটাই আমি বলবো আরকি আজকে। তো আমাদের মানে এলাকা থেকে প্রতি মাসে ৩ দিনের জামাত বের হয়। তো কোনো এক জামাতে আমি নিজেও শরিক হই ওইখানে। তো শরিক হওয়ার পরে ওইখানে বাদ আসর মানে উনি এই ঘটনাটা আমাদের বলেন যে মানে আমার সঙ্গে মানে ওই বড় ভাই বলতেছে যে আমার সঙ্গেও মানে আসরের পর থেকে এই ঘটনাগুলা ঘটছে। তো উনি যা শেয়ার করে তাই আমি বলছি আপনাদের। তো উনার বয়স এখন 55 থেকে 56। উনি যখন মানে আমাদের বয়সী ছিলেন ২৫-২৬ বছর, তখন তিনি ১ম জামাতে যান এবং তিনি মানে এটা করে। ওকে, তো মানে এটা আরো ৩০-৩৫ বছর আগের ঘটনা। আচ্ছা। তো ওনারা ৩ দিনের জামাতে যান একটা অজপাড়া গাঁয়ে, যেখানে মানে জনশূন্য এলাকা। তো যাওয়ার পরে বাদ আসর তারা গাছতে বের হন। গাছতে মানে হলো আপনার আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া। মানে হেঁটে, হেঁটে যা করে আরকি জামাতের পরে। ওনারা ১০-১২ জন মানে জামাতের সাথী একত্রিত হইয়া মানে গাছতে বের হন বাদ আসর, এবং তারা চিন্তা করেন যে মানে হুম, মাগরিবের আগেই চলে আসতে হবে। যেহেতু মানে জামাতের একটা নিয়ম আছে যে গাছতে আসরের পরে বের হয় এবং মাগরিব মাগরিব মানে আইসা আবার পড়ে ওইখানে জামাতে। তো ওনারা বের হয়ে যায় এবং আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া শুরু করে। আস্তে, আস্তে তারা মানে গ্রামের ভিতরে চলে যায়। যতই গ্রামের ভিতরে চলে যায় মানুষজন আস্তে, আস্তে কমতে থাকে আচ্ছা। ওইখানে। তো ওনারা চিন্তা করেন মাগরিবের আগ পর্যন্ত আমরা যত মানুষকে দাওয়াত দেওয়া যায় তো দেই। আল্লাহর রাস্তায় বেরিয়েছি, খাটার জন্য বেরিয়েছি, দেই। তো উনারা ঢুকতে, ঢুকতে ক্রমশ অনেক ভিতরে ঢুকে যায় এবং মাগরিবের সময় ঘনায় আসে। কোনো লোকজন আর পায় না দাওয়াত দেওয়ার জন্য, এবং একটা সিচুয়েশন মানে তখন ক্রিয়েট হয় সেখানে যে মানে অন্ধকার ঘনত্বটা খুব বাড়তে থাকে। ক্রমশই যেন মানে রাত হয়ে যাইতেছে। তো ওনারা চিন্তা করে যে মাগরিবের ওয়াক্ত, তো আজান তো শোনা যাইতেছে না। তো এত তাড়াতাড়ি কিভাবে সন্ধ্যা হয়ে যাইতেছে? তো তারা যে সাথীরা সঙ্গে ছিল সবাই ১০-১২ জন, এরা তারা খুব কাছাকাছি ছিল কিন্তু কেউ ফেস দেখতে পারতেছে না কেউ, যে এতই ঘনত্বটা বাইরে যায় অন্ধকারে। তো দূর থেকে দেখতে পাইলো একজন মানে যে বড় ভাই আমার সাথে শেয়ার করে, উনি দেখতে পাইলো যে মানে হ্যারিকেন হাতে কিছু একটা আসতেছে তাদের দিকে। তো ওনারা চিন্তা করে যে মানে উনি আসুক, ওনার কাছ থেকে মানে যাই না, আমরা ওই যে মসজিদে জামাতে আসছি ওই মসজিদে চলে যাই। আচ্ছা। তো অপেক্ষা করতে থেকে উনি সামনে আসে, তো বলে, "ভাই, আমরা তো জামাতে আসছি আপনাদের এলাকায়।
এক মসজিদে। তো আমরা তো মানে পথভ্রষ্ট হয়ে গেছি, আর এখানে রাস্তাটাও খুঁজে পাইতেছি না, আননোন একটা প্লেস। প্লিজ বলবেন যে মানে ওই মসজিদে কিভাবে যাই? তো লোকটা রীতিমতো প্রশ্ন করলো, আপনারা কোন মসজিদে আসছেন? তো উনি মসজিদের নামটা বললেন। তো উনি তো মানে ভেড়া জায়গা হয়ে গেল, ওই লোকটা চালাতে হারিকেন মানে এরকম চেহারাটা, যে ভাই আপনি তো অনেক ভিতরে চলে আসছেন, এখানে তো কোনো মসজিদ নাই আশেপাশে, আমি এখানে মানে একটা কর্মীরা মাটি টাটি কাটে, তো মানে আমি ওর পাশেই থাকি একটা জায়গা। তো আমি তো মানে অবাক হয়ে গেলাম, আপনারা কখন রওনা করছেন? বলল যে আমি তো ভাই গাছতে বেরোইছি, আসরের পরেই আমরা বেরোই এই কাজটা করতে, মানুষজনরে মানে দাওয়াত দেওয়ার জন্য। তো উনি বলে যে আসরের সময় বেরোলে তো মানে এই সময়ে মানে পৌঁছানোর কথা না। আচ্ছা, এত তাড়াতাড়ি আপনারা এত ভিতরে চলে আসার কথা না। আর এমন কোনো মানে যানবাহনও নাই যে আপনারা এখানে আসতে পারেন এত তাড়াতাড়ি। তো বলল, ভাই আল্লাহর নাম নিতে আসছি, আল্লাহর নাম নিতে নিতে চলে আসছি, কখন বুঝিনি। তো বলে, ভাই আমাদের ওই জামাতের ওইখানে পৌঁছায় দেন প্লিজ, আপনি মানে যেমনি হোক পৌঁছায় দেন। আমার জামাতি ভাইয়েরা তো মানে চিন্তায় করবে যে আমরা এখনো পৌঁছলাম না, আর আল্লাহর নাম নিতে বেরিয়েছি, তো আমরা তো আড্ডা দিতে বেরোই নাই, ওনারা তো এরকমও মানে চিন্তা করতে পারে আমাদের সম্বন্ধে। তো একটু মানে যদি বলতেন বা নিয়ে যেতেন খুব ভালো হইতো। তো উনি বলতেছে, ভাই এখানের রাস্তা তো অনেক দূর, এটা যাওয়াটাও জোবজার আছে, আপনারা কিভাবে আসলেন? রাস্তাও নাই ঠিক মতো এখানে, তো কিভাবে আসলেন? তো আর সামনে এখানে মানে ভীষণ শিয়ালের ভয় আছে, বন্য শিয়াল আছে। ভাই আমি তো আপনাদের এখন কোনো সাহায্য করতে পারতাছি না, তো ফজরের ওয়াক্তের শেষে আপনাদের নিয়ে আমি পৌঁছাই দিয়ে আসবো, আমি কথা দিলাম আপনাদের সাথে। আর রাতটুকু আমার মেহমান হয়ে যদি আমার বাসায় থাকেন, তো আমি মানে নিজেরে খুব গর্বিত মনে করতাম, আর আল্লাহ খোদার নাম নিতাম আপনাদের সাথে, আপনি থাকেন মেহমান হয়ে। তো ওনার সাথে যে মানে আমার বড় ভাইয়ের সাথে যে মানে সঙ্গী সাথীরা ছিলেন, ওনার নিজের মধ্যে আলাপ সেরা বললো যে হ্যাঁ এখন তো যাওয়াটা খুব বিপজ্জনক হয়ে যায়, তো বাদ ফজরই আমরা আল্লাহর নাম নিতে নিতে চলে যাও। তো তারা মানে এই প্রস্তাবে মানে সায় দেয় যে থাকি রাতটুক থাকে। তো ওনার বাড়িতে গেল, মাগরিবের নামাজ আদায় করলো, যেহেতু মাগরিব পড়ে নেই উনি, মাগরিবের নামাজ আদায় করলো সবাই একত্রে, ওই বাড়ির লোকটাও মানে একত্রে নামাজ আদায় করলো। তো এশার নামাজও আদায় করলো, এবং মানে রাত্রে মানে একটা মেহমানরে গেলে পরে মানুষ যেভাবে আপ্যায়ন করে, খুব আপ্যায়ন করলো তাদেরকে, খাওয়ালেও খুব ভালো করে, এবং মিলাদ টিলাদ পড়াইলো। পড়ানোর পরে তারা মানে খুব আরামে এসেই থাকলো, ঘুমাইলো রাত্রেবেলা, যে একটা ভালো ঘরের মধ্যে ঘুমাইলো। তো যেই উইয়ার্ড জিনিসটা ঘটে আসলে মানে মানে হকচকায়া যাওয়ার মতো ঘটনা। তো তারা যখন মানে যেহেতু মুসল্লি, তারা পাংচুয়াল মুসল্লি, তারা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ফজরের সময় দেখবেন যারা নামাজ পড়ে তারা অটোমেটিক্যালি তাদের ঘুম ভাঙা যায়, আজানের শব্দ হোক বা না হোক। তো তারা মানে ফজরের কিছু পরে মানে ঘুম ভাঙা যায়, কিন্তু আজানের কোনো শব্দ তাদের কানে আসে না, যেহেতু আশেপাশে কোনো মসজিদ নাই আসলে। তো ঘুম ভাঙা তারা যেই জিনিসটা ফেস করে, এটা মানে কেউই ফেস করতে চাইবো না, যেহেতু যে কোনো ভৌতিক কোনো কিছু বা কোনো জিন টিন দেখলেও মানুষ মানে সেটা মানে সামলায় নিতে পারে, যে একটা হইতে পারে কোনো কিছু সামনে এসে ভয় দেখাইলো। কিন্তু ঘুমের থেকে ওইটা তারা যা দেখলো যে একটা প্রস্তর বিশাল মাঠের বালুর মাঠের মাঝখানে তারা শুয়ে আছে। তো ঘুম থেকে উইঠাই তো মানে ভ্যাবাচ্যাকা হয়ে গেল সবাই, যে বাবা এটা কি কারণ? রাত্রেবেলা আসলাম, এত আরাম আয়েশ করে খাইলাম দাইলাম, ঘুমাইলাম আরাম কইরা এরকম খাটের মধ্যে, বালির মধ্যে কিভাবে মানে শুয়ে আছি? এটা কিভাবে হয়? তো একজন আরেকজনের মুখের দিকে তাকায় বোকা বইনা গেছে তারা। তো একজন আরেকজনের বলল, ভাই কি হইলো? তো হ্যাঁ বলে কি হইলো? তো কেউ কিছু মানে এটার মানে ভার করতে পারতেছে না যে মানে কি হইলো? তো উনারা ভয় পেয়ে যায়, এবং তো তখন মানে সকাল হয়ে গেছে প্রায়। উনারা মানে মনের জোর নিয়ে আল্লাহর নাম নিতে নিতে বলল যে মানে যাই হইছে, এটা তো মানে দেখতে হইব, ফেস করতে হইব। তো আমরা সামনের দিকে আগাই। আল্লাহ বিল্লাহ করতে করতে তারা সামনের দিকে আগায়। ১-১.৫ মাইল যাওয়ার পরে দেখে যে মানে মাঠের মধ্যে কিছু লোক মাটি কাটতেছে, মানে শ্রমিক মাটি কাটতেছে, ওইখানে থাকে একটা পাশে একটা জায়গা। তো লোকরা দেখা মানে এরা এদের ভয় পাইতেছে, এরা এদের ভয় পাইতেছে, যে এত সকালে মানে এইরকম মুসল্লি এখানে আসার তো কথা না, এরা কোত্থেকে আসলো? তো ওই বড় ভাই ডাকলো যে ভাই এখানে আসেন, আমাদের তো ভীষণ বিপদ হয়ে গেছে, কালকে রাত্রে আমরা জামাতে আসছিলাম এক মসজিদে, তো আইসা গাছতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এখানে আইসা পড়ছি, কীভাবে আসলাম বুঝতে পারলাম না। তো ওই লোকরা বললো, ভাইয়া এখানে তো আশেপাশে ভাই মসজিদ নাই, আপনার কোথায় আসছেন? তো উনি বলল যে ভাই যে অমুক মসজিদে আসছি। কয় ভাই এটা কি কইতাছেন? মানে গ্রামের ভাষায় বলতেছে, কি কইতাছেন? এটা তো প্রায় 18-19 কিলো পিছনে।
আপনার এইখানে কিভাবে আসলেন? পায়ে হেঁটে তো হ্যাঁ, পায়ে হেঁটে তখন কোনো যানবাহন আর যানবাহন দিয়ে এত তাড়াতাড়ি মানে আসা সম্ভব না। উনি বলছে যে মাগরিবের সময় চলে আসছেন এখানে। আর এখানে মানে এইরকম থাকছেন, খাওয়া-দাওয়া করছেন, এটা কিভাবে সম্ভব? তারপর শ্রমিকরা বলল যে নিশ্চয়ই আপনারা পথভ্রষ্ট হইছেন এবং কোনো জিনের পাল্লায় পড়ছেন। আর আপনাদের কপাল ভালো যে মানে নিশ্চয়ই কোনো ভালো জিনের পাল্লায় পড়ছিলেন। নয়তো জানই হারাইতেন। মানে এইখানে তো আসা সম্ভব না। আর আমি শেয়ার করার মানে এইটাই যে মানে আমার কাছে এই জিনিসটা খুব weird লাগছে। মানে কিভাবে একটা জায়গার মধ্যে মানে তারা খুব মানে আত্মীয়তা পাইলো এবং আপনার এই যে মানে আপ্যায়ন পাইলো এরকম। একটা ভালো ঘরের মধ্যে থাকলো। তো এটা কিভাবে একটা বালির মানে মাঠ হয়ে যায়। তো একজন ভুল করতে পারতো, এইভাবে তো ১০ জন লোক ভুল করতে পারে না। এবং তারা এত অল্প সময়ে মানে এইখানে কিভাবে চলে আসবে? মানে আসলে মানে এটা আমার কাছে খুব মানে অবাক লাগছে এই ব্যাপারটা। এইজন্য আমি শেয়ার করলাম আরকি। অলরাইট। সো পরে ওদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই মসজিদটায়। ওকে। সো এই ছিল ঘটনা। আমাদের এখানে আরো কিছু গেস্ট রয়েছেন, তাদের সাথেও আমরা এখন কথা বলব। অ্যান্ড একে, একে সবার এক্সপেরিয়েন্সই তারা শেয়ার করবেন। আচ্ছা, আপনি নামটা একটু বলবেন ভাইয়া? আমি রাব্দি গুলশান 1 নিকেতন থেকে। নিকেতন থেকে। অলরাইট, আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আপনি আমার সাথে শেয়ার করেছেন। এটা কতদিন আগের ঘটনা? এটা অ্যারাউন্ড প্রায় ১ বছর আগে। ১ বছর আগে। 1 year back। কোথায় ঘটেছিল এটা? এটা ছিল ইনফ্যাক্ট আমি যখন বেরি রোড থেকে নিকেতনে আমার বাহিনীর এয়ারপোর্ট পারলাম না এখনকার। তাহলে আমরা শুনি, শুরু থেকেই ঘটনাটা শুনি। এটা অ্যাকচুয়ালি 1 year back ঘটেছিল যখন I was in a friend's birthday party। তো আমি বার্থডে পার্টিটা যখন অ্যাটেন্ড করি, সেই সময় শেষের দিকে তখন I was planning to go home। সেই সময় আমার এক আন্টি she gave me a call। ওকে। সো উনি যেটা বলছিলেন যে she was feeling very sick। সো উনি চাচ্ছিলেন যে আমি যেন রাতটা উনার বাসায় গিয়ে স্টে ব্যাক করি। যেহেতু উনার বাসায় আর কেউ ছিলেন না। সো আমি চিন্তা করলাম যে আমি আসলে সেরকম কোনো প্রিপারেশন নিয়েও আসিনি। প্লাস আমি আসলে রিকোয়েস্টটা ইগনোরও করতে পারছিলাম না। সো ইন দ্যাট কেস তখন আমি ইয়ে করলাম যে ঠিক আছে আমি যেতে পারি, বাট পরের দিন সকালে যেহেতু আর্লি মর্নিংয়ে আমাকে অফিসে যেতে হবে, সো আমি খুব আর্লি বের হয়ে যাব। সো এইজন্য আমি ঠিক আছে চলে গেলাম। যাওয়ার পরে আই স্টেইড ব্যাক। রাতে এভরিথিং ওয়াজ নরমাল। সকালবেলা এটা উইন্টারের সময় ছিল। উইন্টারের সময় ছিল এবং আমি খুব সকালবেলা যেহেতু অফিসে যাবার একটা তাড়া আছে, খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসা থেকে। সো আর্লি মর্নিংয়ে উইন্টারে যেটা হয় যে খুব ফগি থাকে, প্লাস খুব ডার্ক থাকে চারিদিক। সো রাস্তায় সেরকম কোনো ভেহিকল কিছুই ছিল না। রিক্সাও কিছু সেরকম ছিল না। বাট আমার বাসায় যাওয়ার জন্য ইনফ্যাক্ট তখন সিএনজি দরকার ছিল। সো আমি মানে মোটামুটি একটু স্কেয়ারই হলাম যে এত অন্ধকার, এত ফগি আর এই সময়ে মানে ছিনতাই-টিনতাই এগুলো একটু সেই সময়টায় মানে কম্বাস্টিশালি হওয়ার। এবং আমি ওগুলো একটু মানে ভয় পাই বেশি। সো আমি নিজে জাস্ট একটু আশেপাশে কেয়ারফুল ভাবে তাকিয়ে হাঁটছিলাম। তো মনে, মনে যেটা হয় যে আমি অলওয়েজ যদি একটু ভয় পাই তখন আয়াতুল কুরসিটা পড়ি। সো ওইটা রিসার্চ করছিলাম মনে, মনে। সো কিছু দূর আমি হেঁটে যখন যাচ্ছি, বাসাটা একটু ভেতরের দিকে ছিল। যখন যাচ্ছি যেতে হঠাৎ মানে আউট অফ দ্য ব্লুজ দেখি যে একটা সিএনজি আসার একটা মানে হঠাৎ করে একটা সিএনজি মানে জাস্ট ফ্রম নোহোয়্যার ইট কেম ইন ফ্রন্ট অফ মি। সো আমি একটু অবাক হলাম, আবার একটু মানে হ্যাপিও হলাম যে ঠিক আছে একটা সিএনজি পাওয়া গেল। সো সিএনজিটার ভেতরে দ্য ড্রাইভার ওয়াজ লুকিং ভেরি পায়াস, মানে খুব মানে ধার্মিক টাইপের একটা চেহারা ছিল ওনার। প্লাস একটু মানে বয়স্ক ছিল উনি, একটু দাড়ি ছিল সামনে। সো আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আচ্ছা নিকেতন যাবেন? তো উনি আমাকে একটা গেস্টার দিলেন যে হ্যাঁ ওঠার জন্য আর কি আপনার সাথে। সো আমি সাথে উঠে পড়লাম, যেহেতু মিটারের মানে ভাড়া বলার তো কোনো এখানে ছিল না। সো আমি যে উনি জাস্ট চলা শুরু করলো। চলা শুরু করার পরে মানে আমি জাস্ট উঠে একটু রিল্যাক্স ফিল করলাম যে ঠিক আছে সিএনজি পাওয়া গেছে। তো আমি আইপডে গান শুনছিলাম। শুনতে তো আমি বললাম যে ঠিক আছে উনি যেতে থাকুক, মেইন রোডে উঠলে পরে আমি ডিরেকশনটা দিয়ে দিব। সো আমি গান শুনতে মানে একটু ড্রাউজি হয়ে গেছিলাম যেহেতু রাতে অন্য জায়গায় ছিলাম। সো ড্রাউজি হয়ে যখন আমি মানে যখন আমার মানে ইয়েটা ভাঙলো, তন্দ্রাটা কাটলো যখন, তখন দেখি আই ওয়াজ ইন ফ্রন্ট অফ মাই হোম। আচ্ছা, কিন্তু আমার বাসার লোকেশনটা এরকম ছিল যে এটা মানে আমার বাসাটা যেখানে অনেক ভিতর দিকে। মানে রিক্শাওয়ালাদেরকে মানে তারা যখন যেতে থাকে তাদেরকে ডিরেকশন দিতে হয় যে আরেকটু সামনে যাও বা আরেকটু এদিকে যাও। ওটা খুব সহজে কারো চেনার কথা না। সো আমার যখন ড্রাউজিনেসটা কাটলো সেটা ছিল সিএনজি ব্রেক করার একটা মোশন যেটা সেটাতে। তখন আমি দেখি যে আই ওয়াজ ইন ফ্রন্ট অফ মাই বিল্ডিং। সো ওই সময় আসলে আমি রাশে ছিলাম যে আমাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে হবে। সো আমি যেটা করলাম যে তাড়াতাড়ি নেমে গিয়ে আমি ওনাকে ভাড়াটা দিলাম। ভাড়া কিছু বেশিই দিলাম যেটা মিটারে এসছে সেটা থেকে। আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে যে ভাড়াটা নেওয়ার পরে উনি খুব সুন্দর করে একটা সালাম দিল।
সুন্দর করে একটা সালাম দিল, তো আমিও ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমি চলে গেলাম। সাধারণত এরকম ঘটনা ঘটে না। বরং সালামের বদলে বলে যে ভাই ৳২০ বাড়ান। রাইট, রাইট। বাট সেরকম কিছুই ছিল না। ভাড়া নিয়ে কিছুই বলেনি। ও আরেকটা জিনিস আমি বলি যে আমি যখন সিএনজিতে ফার্স্ট এ উঠি, উঠে যখন এটা চলা শুরু করে, ওই সময় একটা স্মেল ছিল। খুব ভালো একটা স্মেল ছিল এবং আমার কাছে মানে ভালোই লাগছিল স্মেলটা আরকি, খুব মানে ভালো একটা স্মেল ছিল। সো আমি ওই সময় পর্যন্ত I didn't realize it was something supernatural or something like that. আমি বাসায় চলে আসলাম। পরে when I was having my shower তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এটা কিভাবে হয়? আমি তো আমার বাসার অ্যাড্রেস ওনাকে বলিনি। ওনাকে জাস্ট বলেছি যে নিকেতন যাবেন কিনা? বলে I entered the taxi, সিএনজি। বাট আমার বাসা কোনো অবস্থাতেই তার চেনার কথা না। কারণ এর লোকেশনটা এতটা ভেতরে, ডিরেকশন দিকে। এবং অনেক মানে তার মানে কন্টিনিউয়াসলি আপনাকে বলতে হবে ডানে যান, বামে যান। হ্যাঁ, ওইটা প্লাস মানে ভেতরে যেতে, যেতে রিক্সা দিয়ে যখন আমি আমার বাসায় আসি তখন রিক্সাওয়ালা জিজ্ঞেস করে যে, "ভাই আরো কত দূর যাবেন?" মানে এতটাই ভেতরে আরকি জিনিসটা। আর আমার বাসা তো কোনোভাবেই তার চেনার কথা না। ডেফিনিটলি না। সো তখন I রিয়ালাইজ যে ওকে ইট ওয়াজ সামথিং প্যারানরমাল, যে তাকে তো আমি বলিনি, সো সে কিভাবে এটা জানলো? তখন আপনার এটা মনে হচ্ছে এবং আপনার ঘটনাটা ঘটেছিল এক্সাক্টলি টাইমটা মনে আছে যে কোন সময় এটা হতে পারে? ছিল ফজরের নামাজের পরপর হবে। হজরের নামাজের পর। Because the way- ভদ্রলোক যিনি আপনাকে নিয়ে গিয়েছিলেন তার বয়স কেমন হবে? ডেফিনিটলি 60 প্লাস তো ডেফিনিটলি ইয়ারলি প্লাস। দাড়ি-টাড়ি দাড়ি একদম। এবং খুব পায়েস আপনি না বলছিলেন যে গন্ধটা খুব আজব টাইপের, যে গন্ধটা পাচ্ছিলেন মানে ওই চিংড়ি স্মেল ছিল। খুবই সুইট একটা স্মেল ছিল এবং সেটা কোনো ওই যে পরিচিত কোনো গন্ধ নিশ্চয়ই পরিচিত গন্ধ না। বাট খুব ভালো লাগছিল। খুবই ভালো লাগছিল। অলরাইট। সো এই হচ্ছে ঘটনা। আমরা যাবো আমাদের নেক্সট যে পার্টিসিপেন্ট আছেন তার কাছে এবং আমি আপনি একটু নামটা বলবেন প্লিজ। সকল শ্রোতাকে আমার শুভেচ্ছা ও সালাম। আমি রাজু ফ্রম বাগেরহাট অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটি। স্পেশালি থ্যাংকস আফরিন, সূচি, শরীফ এবং বিজয় ও আকিবকে। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে, এটা আমার সঙ্গেই ঘটেছিল। আমি এটা ৫ থেকে ৬ বছর আগের ঘটনা। আচ্ছা। আমি আমার বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এটা হচ্ছে মংলাতে, বাগেরহাটেরই মংলা থানায়। তো সেখানে যাওয়ার পর যেটা আমরা আড্ডা দিচ্ছি, গল্প করছি। তো আমার বন্ধুর আরেকটা বন্ধু, ওটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ও আমাদেরকে অফার করলো যে যাত্রা দেখার জন্য। ওইদিন ওদের এলাকাতে যাত্রা হচ্ছিল। তো এই ঘটনাটা ওর বন্ধু এসে বলার পর আমরা ২ জনের ডিসিশন নিই যে হ্যাঁ, আমরা যাত্রা দেখতে যাব। এলাকাটা ছিল হিন্দু এলাকা, হিন্দু প্রধান এলাকা। সবাই ওটা টোটালটাই আসলে হিন্দুদের বসতি। ওখানে অন্য ধর্মীয় বসতিটা কম। তো আমরা ৩ জন, আমি, আমার বন্ধু এবং বন্ধুর বন্ধু, ৩ জন আমরা যাচ্ছি আসলে যাত্রা দেখতে। তো যাত্রা দেখতে গেলে গ্রামের পথ থেকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমাদের ওখানে একটা চিতা বাঁধে। চিতা বলতে এটা হচ্ছে যে হিন্দুরা মারা গেলে তাদের যে শেষকৃত্য হয়, যে তাদের লাশটাকে পোড়ানো হয় যে জায়গাটা, ওটাকে চিতা বলে গ্রাম্য ভাষায়। তো সেই চিতা যে জায়গাটা, একটা মাঠ, সেটা পার হয়ে আমাদেরকে যেতে হয়। তো আমরা ৩ জন যাচ্ছি, গল্প করছি। অন্ধকার রাত এবং ওই চিকার মাঠে ওখানে ২ টা তাল গাছ আছে। তো আমরা যাত্রা দেখতে যাচ্ছি, যাওয়ার পথে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। তো ওই মাঠটার সামনে আসলে ওইটা বিষয়ে কথা হলো যে এখানে নাকি অনেক আম ভৌতিক কর্মকাণ্ড ঘটে বা এরকম অনেক কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। তো আমরা ওটা শুনে যাচ্ছি। যাওয়ার পথে তাল গাছে আমরা বাতাসের শব্দ পেলাম। তাল গাছ বাতাসে দুলছে এবং তাল গাছের পাতাগুলা বাড়ি খাচ্ছে, আব্বু হচ্ছে প্রচুর। তো আমরা এটাকে তেমন বেশি মনে করলাম না। আবার ওখান থেকে চলে গেলাম যাত্রা দেখতে। তো সেই গ্রামের যে যাত্রাপালা, সেই যাত্রা দেখে আমরা গভীর রাত্রে আমরা আবার ব্যাক করছি ওদের বাড়িতেই। তো যখন ফিরে আসার সময় যেটা ঘটলো যে তখন অনেক রাত ২টা বা ৩টা হবে। আচ্ছা। আমরা ৩ বোনে ফিরে আসছি গল্প করতে, করতে অন্ধকার রাত। তো আসার পথে আমরা যখন ওই চিতার ওই জায়গাটা পার হওয়ার সময় যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা হঠাৎ দেখতে পেলাম সাদা পোশাক পরা একটা লম্বা আকৃতির, অনেক বড়, আমাদের থেকে হয়তো ৫ গুণ বা ৬ গুণ বড় হবে। লম্বা, রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সাদা আকৃতির একটা মানুষ আকৃতি। কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সাদা পোশাক পরা বড় একটা লোক। তো আমাদের সামনে দাঁড়ালো ওটা। আমাদের সামনে দাঁড়ানোর পরে
আমাদের সঙ্গে যে আমার বন্ধু এবং ওর যে বন্ধুটা ছিল, ওই বিষয়গুলো যেহেতু আগে থেকে জানতো, আ এটাতে আমরা ভয় পেয়েছি। আমরা দুজনেই ভয় পেয়েছি, ও ভয় পেয়েছে। কিন্তু ও বিষয়টা এরকম জানে যে এটাতে ভয় পেলে চলবে না এরকম। তো ওটা যখন সামনে দাঁড়ালো, সামনে দাঁড়ানোর পরে ও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমরাও ওইভাবে ওখানে দাঁড়িয়ে আছি। আমরা আর কিছু করছি না। তখন নিজেদের ভিতরে প্রচণ্ড ভয় হচ্ছে এবং আমরা আ আস্তে, আস্তে আলোচনা করলাম যে কি করা যায়? আমাদের যে বন্ধুটা মানে আমরা যে বন্ধুটার সঙ্গে গিয়েছি, ও বলছে যে এটা তো আসলে এখন ওর নিচ থেকে পার হওয়া যাবে না। মানে এটা এত উচ্চতায় দাঁড়িয়ে আছে যে বুমটা আ ভি আকৃতির কিন্তু উল্টা। অর্থাৎ আপনার ও ডি কে উল্টা করলে যেমন হয় ওভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপর। আমাদের গেলে যেতে হবে ওটা নিচ দিয়ে। তো আমরা এখন যেতে সাহস পাচ্ছি না। আর ওই আকৃতিটা তো মানে কিছু বলছেও না আমাদেরকে বা কোনো কিছু ইয়ে করছে না, ওইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু ওইটা কিন্তু আমরা যাওয়ার সময় ওটাকে ওখানে দেখতে পাই নাই। এভাবে ছিল না। তো আমরা ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর আমরা কি করবো আসলে বুঝে উঠতে পারছি না। না পিছনে দৌড় দেবো, না সামনের দিকে যাবো। এইভাবে চলতে, চলতে অনেকক্ষণ যাওয়ার পরে যে ওইটা কিছুক্ষণ পর আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম আসলে এটা ঠিক ইয়েও করতে পারবো না। তবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে সেখান থেকে ওটা যখন চলে যায়, যে হঠাৎ করেই আমাদের সামনে থেকে আবার অদৃশ্য হয়ে যায়। এবং আমরা তারপরে যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার ফর্সা হয়ে গেছে। আম ইয়েটা যে অন্ধকারের যে রেশটা চলে গেছে, সকাল হতে যাচ্ছে এরকম। অর্থাৎ ফজরের আযান দিয়েছে বা ওই ধরনের একটা সময় হয়েছে। এটা ঘটার পরে আমরা আ চলে আসি এবং চলে আসার পরে আমার বন্ধুর ওই দিনে জ্বর হয় পরের দিন। এবার বেশ কয়েকদিন জ্বর ছিল। তো এই ছিল ঘটনা এবং থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে। সো আমরা লাস্ট একটা ছোট্ট ঘটনা শুনবো আমাদের আরেকজন গেস্ট রয়েছেন তার কাছ থেকে। তারপরে ভৌতিস্ট টিমের সাথে আমরা শেয়ার করব অন্যান্য সব ঘটনাগুলো। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ। তার আগে আপনার নামটা বলবেন। ই আমি নারায়ণগঞ্জ মাগুরায় থাকি। ওকে। তো আপনাদের সাথে আমি যেই ঘটনাটা শেয়ার করব এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে আমাদের বাসার একটা ঘটনা। আমার ছোট ভাইয়ের সাথে যা ঘটা। তো আমরা যে বাসায় থাকি তো তার পাশের ফ্ল্যাটে একটা পাশের ফ্ল্যাটে একটা বার্থডে পার্টি ছিল। তো বার্থডে পার্টিতে সবাই ইনভাইটেড ছিলাম আমরা। তো তখন যখন বার্থডে পার্টি হয়ে গেল তো কেক-টেক কাটা হয়ে গেছে সবাই যখন আমার আপনি আরেকটা ঘটনা বলতে চেয়েছিলেন যেটা সেটা বলেন। সেটা বলব। ওকে। তো আপনি মনে হয় আমাকে অন্য একটা ঘটনা বলেছিলেন যে ঘটনাটা আচ্ছা এটা বলেছিলেন। ওকে, শুনি। হাই লিসেনার্স আমি জনি। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আপনাদের সাথে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের 2004 এ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম, তখনকার একটা ঘটনা। আচ্ছা বলেন। তখন একটা ঘটনা। তো আমি আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তো তখন আমরা সব পড়াশোনা নিয়ে সবাই খুবই বিজি। তো আমরা জাস্ট শুধু ফ্রাইডে একটা দিন ছুটি পাই ঘোরার জন্য। তো আমরা প্রত্যেকটা ফ্রাইডেতেই কোথাও না কোথাও ঘুরতে যাই। তো সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে একটা জায়গা আছে আমাদের নারায়ণগঞ্জে যেখানে নামটা হচ্ছে সাবদি। এখানে খুব সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আচ্ছা, এটা কি সেই চিতার ঘটনাটা? চিতার ঘটনা। আমি শুনতে চাচ্ছি হলাম আপনার চাচা বার্থডের যে ঘটনাটা ওটাই তাহলে শুনি আমরা। হ্যাঁ, আপনি ওখান থেকে বলেন যে আপনারা সবাই সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছিলেন। তারপরে কি হলো? সরি এটা তোর বার্থডে তো এটাতে এটা না। আচ্ছা তাহলে বার্থডেটা শুনি আমরা। ওকে তো যখন আমাদের পাশের ফ্ল্যাটে বার্থডে পার্টি চলতেছিল তো বার্থডে পার্টি শেষ হওয়ার পরে তো দেন আমরা সবাই চলে আসি। তো যারা গেস্ট ছিল তারাও চলে যায়। তো তখন আমার আম্মু আর ওই ফ্ল্যাটের যে আন্টি ছিল তো ওনারা ওনাদের একটা রুমের মধ্যে আড্ডা দেয়। তো তখন কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে যায়। তো সব বাচ্চারা একটা রুমে খেলা করতেছিল আর আম্মু আর আন্টিরা ওই অন্য রুমে কথা বলতেছিল। তো তখন যখন কারেন্ট চলে যায় তখন আমার আম্মু চিন্তা করতেছে যে সব বাচ্চারা ওই ঘরে যেহেতু তো ওদেরকে সবাইকে নিয়ে আসি। আচ্ছা। তো সব বের হয়ে চলে আসছে। তো আমার ছোট ভাই আসেনি। তো আমার আম্মু নিজে গেল ওই ঘরে। তো একটা লাইট নিয়ে গেল, টর্চ লাইট নিয়ে গেল যে দেখলো উনি একাই যাচ্ছেন? হ্যাঁ, উনি একাই যাচ্ছিলেন। আচ্ছা। তো উনি গেলেন যখন তখন দেখলেন যে আমার ভাই বেডের উপরে দাঁড়ানো। একটা জানালা আছে, জানালার রেলিং ধরে যে বাইরে তাকায় আছে। তো উনার একটু বয়সটা বলবেন তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আপনার যে ভাইটার কথা বললেন। ভাইটার বয়স হচ্ছে ৪ বছর। ৪ বছর। তখন ৪ বছর। তো তাকায় আছে। তখন আম্মু ডাকাডাকি করতেছে। তো বাট ও মুভ করতেছে না কিছুই শব্দটুকু আরকি কোনো সাড়া দিতেছিল না। তো তখন আমার আম্মু নিজে গিয়া ওকে যখন নিজে মুভ করলো আরকি, ওকে দিয়া বলল যে, "কি ব্যাপার? কি হইছে তোমার?" তো তখন উনি যেটা দেখলো যে আমার ভাইয়ের পুরা সারা গা লাল হয়ে গেছে। আমার ভাই এমনি শ্যামলা বর্ণের ছিল। তো পুরোটা গা লাল হয়ে গেছে আর চোখগুলো খুব বড়, বড় হয়ে গেছে। আচ্ছা।
তো এটা খুবই একটা অদ্ভুত একটা ফেস হয়ে গেছিলো তখন। তো এটা দেখে আম্মু সাথে সাথে চিৎকার দেয়, কি হইছে আর কি, এমন কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে ওকে আমাদের বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে আব্বু বলে যে, "ঠিক আছে, তো হয়তোবা কোনো একটা প্রবলেম হইতে পারে। তো তুমি এক কাজ করো যে সূরা-টুরা পইড়া ওকে এসে করো। তো ছেড়ে-টেড়ে দাও।" তো আম্মু সাথে সাথে কি করলো যে উনি অতিথিও কইরা আসে আমার ভাইকে কুলিয়ে নিয়ে এলো আর কোরআন শরীফ পড়া শুরু করে দিল। আচ্ছা। তো অনেক আয়াত পড়ে ওকে ফুটু দিতেছে। তো বাট পানির মধ্যে ফু দিয়ে ওইটা আবার ওকে খাওয়াই দিতেছে। ওর হুম। শরীরে ছিটাই দিতেছে। তো ইভেন এমন চলতেছে। তো চলতে যে ফজরের একটু আগে তো আমার ভাইটা একটু সুস্থ হয়। তো ওর আরকি যে চেঞ্জটাও ছিল আরকি ফেসের। তো ওটা অনেকটা আরকি আগের মতো স্বাভাবিক হয়ে আসতে থাকে। যখন কোরআন শরীফ পড়া হ্যাঁ, কোরআন শরীফ পড়ে যখন আয়াতটা ফু দেওয়া হয় তখন আস্তে, আস্তে আরকি। তো এতক্ষণ নিচে করার পরে তো আমার ভাইটা যখন আরকি স্বাভাবিক হয়ে আসছে, তখন আমার আব্বু-আম্মু ওনারা কি করলেন যে ইসে করে আপনার সূরা-টুরা পড়ে এসে করছেনই, তারপরে পানি-টানি ছিটা দিয়ে তারপরে ঘরের চারদিকে পানি-টানি ছিটা দিল। তারপরে দেওয়ার পরে উনারা বলল যে, "ঠিক আছে, তো কালকে ব্যাপারটা দেখব যে কি হইছিল আরকি।" তো পরের দিন সকালে আমাদের এখানে ইমাম যেয়ে ওনার সাথে কথা বলা হয়। ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছিল যে আসলে ওই যে জানালাটা ছিল তো ওইখানের পাশে আমি একটা জিনিস বলতে ভুলিছি এখানে, যে আগে একটা কথা বলা ছিল যে জানালাটায় আমার ভাই তাকাইছিল তার পাশেই একটা মাঠ ছিল ছোট। তো ওইখানে খুব ময়লা-টয়লা ফেলানো হইতো। তার একটু দূরে আরকি ওই জানালার বড় বলি। তো ওইখানে কিছু ছিল। সরি, নারিকেল গাছ ছিল এক সারিবদ্ধ। তো ওইখানে নাকি খুব প্রবলেম হইতো আরকি। যে বাড়িটার মধ্যে তাল গাছ আরকি নারিকেল গাছগুলা ছিল তো ওইখানে নাকি আগে খুব প্রবলেম হইতো আরকি। এই বাড়ির লোকজন বলছে। তো ওই হুজুর বলল যে, "ঠিক আছে, তো এখানে কিছু প্রবলেম ছিল। তো হয়তোবা আপনার বাচ্চা এখানে গেছে তো ওর নাকি নজর-টজর লাগছে হয়তো এমন কিছু।" আচ্ছা, এটা তার মানে নজর লেগেছিল বলে এরকম হয়েছিল। তবে পরে তিনি ঠিক করতে পেরেছিলেন ব্যাপারটা? না, তখনই তো আরকি পদের সময় স্বাভাবিকই না মানে পরে আর কোনো সমস্যা হয়নি। পরে কোনো সমস্যা হয়নি। আর জাস্ট উনি বলে দিছিল যে ওইখানে যাতে বাচ্চাদেরকে একা না ছাড়া হয়। হ্যাঁ, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ছিল ঘটনা। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে সুমন ভাই এবং শাকিব ভাই দুজনেই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থাকলে যেটা হয় আরকি হোটেল বা এরকম ২-১ টা কোনো ঘটনার এরকম পাওয়া গেছে কিনা? ওকে, আমি তো সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুর থেকে আমার ডাক্তারের কাজ শেষ হওয়ার পর আমি গেলাম মালয়েশিয়াতে। তারপরে সেখান থেকে গেলাম আবার ডাক্তারের কাছে ব্যাংককে। ব্যাংকক থেকে আমি ঢাকায় আসছি। সো ২ টা ঘটনা বলি। একটা ঘটনা হচ্ছে যে মালয়েশিয়াতে বুকিত বিনতাং একটা রাস্তা আছে, খুব ফেমাস। ওইটা হচ্ছে অনেকটা বলা যায় যে ওই কুয়ালালামপুরের টাইম স্কয়ার টাইপের। মানে ওই এরিয়া হচ্ছে খুব হ্যাপেনিং। ওখানে একটা হোটেল আছে। হোটেলের নাম বিনতাং ওয়ারিসান। ইনতাং ওয়ারিসান, BINTANG, ওয়ারিসান হচ্ছে WARISAN। এটা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। বিনতাং ওয়ারিসানের দোতলায় রাস্তার দিকে একটা রুম আছে। ওই রুমে, এটা অনেক আগেই শুনেছিলাম যে ওই রুমে থাকলে নাকি একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। ওই রুমে অনেকবার থেকেছি আমি। যতবার মালয়েশিয়াতে গেছি ম্যাক্সিমাম টাইমে আমি ইচ্ছা করে ওই রুমে ছিলাম। চেষ্টা করেছি। বাট আমি আওয়াজ পেয়েছি, বাট ওই আওয়াজটার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটা যে রুমে ২ টো খাট, সিঙ্গেল খাট। আমি যেই খাটে শুয়েছিলাম, আরেকটা খাটে ছিল আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম সালমান, হ্যাঁ? তো সালমান আর আমি গিয়েছিলাম, আমরা শুয়ে আছি। আমার যেটা হয়েছিল যে পরপর ২ রাতে যে বোয়ায় ধরে বলা হয় ওরকম একটা সিচুয়েশন, বাট জিনিসটা বেশ ভয়ঙ্কর ছিল। ১ম রাতেরটা মনে নাই। 2nd রাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার ওই যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। এটা কিন্তু এবারের কথা না, এটা অনেক আগে। আচ্ছা, আমি এখন বলছি। খুব বাজে অবস্থা। আমি কোনোমতে মাথাটা ঘুরিয়ে দেখি যে সালমান আমার দিকে তাকিয়ে আছে। আমি সালমানকে বলার চেষ্টা করতেছি, "সালমান, আমাকে একটু ধাক্কা দাও, আমাকে বোবাতে হচ্ছে, মানে আমার এই যে প্রবলেম হচ্ছে।" বাট আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসছে না। সালমান আমার দিকে তাকিয়ে আছে, কটমট করে তাকিয়ে আছে। মানে জিনিসটা খুবই উইয়ার্ড। আমি বলতেছি যে, "কি ব্যাপার? সালমান এরকম করতেছে কেন?" একটু পরে যখন আমার থাম করে ঘুম ভাঙলো তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি সালমান ঘুমাচ্ছে। ও অ্যাকচুয়ালি আমার দিকে তাকিয়ে, মাই গড! মানে জিনিসটা বেশ স্কেয়ারি ছিল আমার জন্য। সো এরকম পরপর ২ দিন হয়েছে, তারপরে আমি চলে আসছি। তারপরে অনেকদিন পরে, আমার ঠিক মনে নাই এটা কে বলেছিল আমাকে, সামওয়ান যে নাটক করে বা কিছু একটা, সেও ওই হোটেলে ছিল এবং ওই হোটেলের গল্প বলেছিল যে ওই হোটেলে একটা রুম। তখন আমি বললাম, "এটা কি বিনতাং ওয়ারিসান?" তখন বললেন, "হ্যাঁ, তুমি কিভাবে জানো?" আমি বললাম, "আমি এরকম হয়েছিল। আচ্ছা। আমি এরকম গল্প শুনছিলাম।" তো এটা হচ্ছে বিনতাং ওয়ারিসানের ঘটনা। আর এনিওয়েজ, এখন আরেকটা ঘটনা বলি। এটাও ব্যাংককে গিয়ে শুনেছি। সেটা হচ্ছে যে ব্যাংককে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই আছে, নাহিয়ান। ইনফ্যাক্ট সে এক্লিপস ব্যান্ডের বেস গিটারিস্ট, এখন ব্যাংকক থেকে এখানে পড়াশোনা করছে। ওর সাথে প্রত্যেকবারই আমি গেলে আড্ডা দিই। সে তার একটা ঘটনা বলল। তার অ্যাপার্টমেন্টটা, সে এখন যে অ্যাপার্টমেন্টটা আছে এটা বানানো হয়েছে ৩-৪ বছর হয়েছে।
20 তলা একটা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এই 4 বছরে, এই 3-4 বছরের মধ্যে 7টা সুইসাইড হয়েছে। 7 সুইসাইডস। এটা তো অনেক বেশি বেশ weird। এবং লাস্ট যে সুইসাইডটা হয়েছে ওটা আবার সে ওই সময় ছিল 9 মানে ওর ঘটনা যেটা শুনলাম যে রাত্রেবেলা সে হেঁটে আসতেছে হোটেলে, হোটেল বলতেছে অ্যাপার্টমেন্টে আসতেছে, হঠাৎ করে সে পিছনে ধাপ করে একটা শব্দ শুনছে খুব জোরে। সে ঘুরে তাকিয়ে দেখে যে একটা ছেলে মাটিতে পড়ে আছে আর কি। সো সে সামনে গিয়ে দেখে যে এটা হচ্ছে ওদের 14 তলায় বা কোনো একটা ফ্লোরে থাকে একটা ছেলে থাই। সে পড়ে আছে, তো তার হাতটা বেঁকে গেছে, মানে পা ঘুরে উল্টার দিকে পড়ে মানে রক্ত বেরোচ্ছে। তখন সে বুঝলো যে সে জাম্প করছে বা কিছু একটা। সে তাড়াতাড়ি চিৎকার করছে, ওই লোকজন আসছে অ্যাপার্টমেন্টে, পুলিশ আসছে, অনেক কিছু হয়েছে। তারপরে এটা হচ্ছে 7 সুইসাইড। এর আগে আরো অনেকগুলো হয়েছে। বাট সে রিসেন্টলি ওখানে গিয়েছে, সো আগে বলে জানতো না, এটা সে নিজের চোখে দেখা আর কি। তো এটার পরে ঘটনা হচ্ছে যে ও তো তখন এমনি আপসেট থাকে, চোখের সামনে একটা ইয়ে দিচ্ছে, রাত্রেবেলা সে ঘুমাইতে পারতেছে না, একটু টেনশন লাগতেছে, এরকম চলতেছে। এরকম সময় তাদের বোধহয় এই ছেলেটা থাকতো বোধহয় 14 তলায়, সে বোধহয় থাকতো 10 তলায় বা কিছু, আমার মনে নাই। আ ওই ফ্লোরের ঠিক 2 ফ্লোর নিচে আরেকটা অ্যাপার্টমেন্টে একটা চাইনিজ একটা ছেলে থাকে। কেউ স্টুডেন্ট। সে থাই-টাই ওরকম বুঝে না, মানে নতুন আসছে, নার্ড টাইপের, খুব ভদ্র, মানে সারা পড়াশোনা করে এই টাইপের একটা ছেলে। তো সে একদিন রাত্রেবেলা এসে ওর দরজা নক করতেছে। ও দরজা খুলে বলে যে, "কি ব্যাপার?" বলে যে, "আমি ঘুমাইতে পারতেছি না, আমার একটু প্রবলেম হচ্ছে।" তো আমি বলি যে, "কি হয়?" বলে যে, "রুমের মধ্যে কেমন আওয়াজ হয়, আর আমি ঘুমাইতে গেলেই মনে হয় ফিস করে কানে কে জানি কথা বলছে।" সে তখন বলেছে, "আমিও তো রাতে ঘুমাইতে পারি না, আমার একটু অস্বস্তি লাগতেছে, মোস্ট প্রবাবলি যে মারা গেছে এটা নিয়ে আমার একটু টেনশন আছে, ব্যাপার না, তো তুমি আমার বাসায় ঘুমাও, অসুবিধা নেই।" সো ২-৩ রাত ওরা একসাথে একই রুমে ঘুমাইছে। কোনো মানে একটু ভয় পেতেছে। তো ২-৩ রাত পরে তারপর ওই ছেলে আবার ব্যাক করছে। ব্যাক করার পরে আবার সেম ঘটনা। আচ্ছা। তখন সে বলে যে, "তুমি কি শোনো?" তখন বলে যে, "থাই ভাষায় একটা কথা বলে, এটা আমরা বুঝতেছি না, কিছু একটা বলে, আমি এবার শুনছি।" আচ্ছা। তখন তারা বলল, "আচ্ছা ঠিক আছে, আমরা সকালবেলা, এটা দিনের বেলা আমরা কোনো থাই কাউকে জিজ্ঞেস করবো যে এটা কি, এটার মানেটা কি?" এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পরের দিন দিনের বেলা যখন তাদের অন্য থাই ফ্রেন্ডসদের জিজ্ঞেস করলো যে এই ওয়ার্ডটার মানে কি? তখন তারা বলল এই ওয়ার্ডটার মানে হচ্ছে জাম্প। মানে লাফ ওহ দেওয়া। মাই গড! এবং সেই একই ব্যাপার যে দেখেছিল যে জাম্প করে কিভাবে। সো এইটার পরে তারা বেশ একটা টেনশনের মধ্যে পড়েছিল। তারপরে আরেকটা স্টোরি শুনলাম যে নাহিয়ানের আব্বা যে আঙ্কেল, উনি আবার এসেছিল নাহিয়ানকে দেখতে। সো উনি যখন ছিল তখনও নাকি এরকম রাত ৩টা ৩:৩০টার দিকে তাদের রুমের দরজা নক করার আওয়াজ পেত। আঙ্কেল গিয়ে নাকি দরজা খুলছে ২-১ বার, এরকম হয়েছে। বাট খোলার পরে দেখে কেউ নাই। আর মজার ব্যাপারটা হচ্ছে যে একটা বড় একটা করিডোর আছে আরকি। করিডোরের পরে হচ্ছে মেইন দরজাটা। ওই দরজা খুলে তারপরে ঢুকে ভিতরে অ্যাপার্টমেন্টগুলোর দরজা নক করতে হয়। সো কেউ যদি বাইরে থেকে এসে দরজা নক করে যদি বেরো হয়ে যায়, ওই আওয়াজটা পাওয়া যায়। কোনো আওয়াজ নেই, বাট দরজা নক করার আওয়াজ। এই রাত ৩টা থেকে সোয়া ৩টার মধ্যে এই জিনিসটা রেগুলার হয়েছে আরকি কয়েকবার। সো এই টাইপের ঘটনা। বাট আমার কাছে আসলে বেশ ইন্টারেস্টিং লাগে। অদ্ভুত মানে এইবার আমি অ্যাকচুয়ালি ব্যাংককে গেছিলাম ডক্টরের কাজে। আমি যেদিন গিয়ে পৌঁছাই তার পরের দিন সকালবেলা ডক্টর থেকে, ডক্টর শেষ করে আমি রাত্রিবেলা চলে যাই। সো আমি একদমই টাইম পাইনি ওখানে যাওয়ার। বাট আমি আমার ওই ফ্রেন্ডকে বলেছি যে, "অসুবিধা নেই। নেক্সট টাইম আমি আসতেছি তখন এখানে থাকবো রাতে। দেখি যে কোনো রকম কিছু আলামত পাওয়া যায় কিনা।" মাই গড! এই তো আপনার তো মানে গতবার যেরকম শুনেছিলেন যে হসপিটালেও কিছু ঝামেলা হয়েছিল, কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সো এই এ এ এবার তো মোটামুটি এই এক্সপেরিয়েন্সই হয়েছে বোধহয়। মানে শুনেছেন এগুলো এবার মতো এবার সে তো কোথাও মানে ইনভেস্টিগেট করতে যায়নি। বাট ওই যে আমরা গল্পে শুনতাম। আর ওই মালয়েশিয়ার হোটেলের গল্পটা অনেকদিন আগেই আমি বলছিলাম নাকি বেশ হ্যাঁ, না? ভয়ঙ্কর। হ্যাঁ, বাট ওইটা ইন্টারেস্টিং ছিল। তারপরে চিন্তা করলাম যে এখন যেহেতু কথা উঠছে বলি। না আমার কাছে সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর লেগেছে অবশ্যই অ্যাপার্টমেন্টেরটা। হ্যাঁ, এবং কানে বলছে যে জাম্প এটা হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। অদ্ভুত। এই টাইপের জিনিসপত্র এর আগে আমি অনেক জায়গায় শুনছি যে এই ধরনের কথাবার্তা আসে। সো দিস ইজ ভেরি উইয়ার্ড বাট ইন্টারেস্টিং। ওকে। তো আমরা আরেকবার একটু ঘটনায় যাই। আচ্ছা শাকিব ভাই কিছু ঘটছে নাকি? আপনি তো ছিলেন দেশের বাইরে কিরকম? না, আমার কিছু আমি যেটা বললাম যে আমি জাস্ট প্লেজার পয়েন্টস গুলো ইনভেস্টিগেট করছি। হরর পয়েন্টস গুলো করি নাই। বাট আমরা আজকে আমাদের আরেকটা ফিল্ড ইনভেস্টিগেশন শেয়ার করতে চাই। হ্যাঁ, that's really one of our earliest. হ্যাঁ, খুব আর্লি না, মানে দিস ইজ দ্য টাইম যখন আমরা আমাদের ধরো ইকুইপমেন্ট সব কিনে ফেলতাম। গত বছরের শীতের সময়ের কথা। এরকম না। বেশ জ্যাকেট পরেছিলাম। না, আরো আরো কিছু এটা। ওই যে গত বছর আগে বসেছি। হ্যাঁ, ওই তো বলতেছি মানে হ্যাঁ, এই শীত না, মানে এর আগে না। হ্যাঁ, আগে শীত। তখন জাস্ট ভূত এখন শুরু হচ্ছে। আমরা ইকুইপমেন্ট কিনতেছি, আমরা ভিডিও ক্যামেরাটা আমরা শুরু করি আমরা। ওইখান থেকে বেসিক্যালি ঢাকার বাইরে একটা জায়গা আছে। ওখানে আমরা তখনও আমরা অত ওইভাবে কন্ট্যাক্ট এস্টাবলিশ করি নাই। শোন ভাই তখন জাস্ট লোকজনকে বলতেছে যে উই নিড লোকেশন, যখন আমরা যাবো এগুলো হচ্ছে। তো
আমরা একটা খবর পাইছিলাম যে একটা জায়গায় একটা রাজবাড়ি টাইপের আছে। সো রাজবাড়ির ওখানে আমরা ডিসাইড ওখানে নাকি একটা মানে রাতের বেলা আওয়াজ শোনা যায় হ্যান ত্যান। তো আমাদের ইন্টারেস্টিং লাগছে যে আসলে রাজবাড়ি মানে যেসব ক্যামেরা দেখতে জোশ না, যদিও পরে গিয়ে আমরা দেখছি রাতের বেলা অন্ধকার এভরিথিং ইজ দ্য সেম। আমরা তো আর অ্যাডেড লাইটগুলো নেই, তাই না? সো আমাদের সানগান টানগান দিয়ে রাজবাড়ি যা আর নিজের বাড়িও তা। যাই হোক আমরা খুব আসলাম রাজবাড়ি আমরা ফাটাই ফেলবো এই সময় শুরু করে। তো আমরা ডিসাইড করছি আমরা যাবো। তো যেখানে জায়গাটা আছে শহর থেকে বেশি দূরে না, মানে মফস্বল টাউনগুলো তখন বড় হয় না, টাউন থেকে একটু হাফ অ্যান আওয়ার বাইরে গেলেই ওই জায়গাটা। সো ওইখানে আমরা ডিসাইড করলাম যাবো আর কি। শুনুন ভাই, বাকিটা আপনি। আচ্ছা হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই প্লেস বুকিং করছিলাম। না মানে এখন ওই আমরা তো ডিটেল বলতে পারছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এনিওয়েজ আমাদের রাজবাড়ি যে ঘটনা শুনেছিলাম যে একটা রুম আছে, এটা নাকি বাইজিদের রুম ছিল, ওটা না তো ওইটার নিচে আর একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল। আচ্ছা, সো এই ঘরটাতে নাকি অনেক সময় নাকি অনেক টর্চার এই টাইপের কথাবার্তা মানে সবই মানে আমাদের শোনা আর কি, আমরা ইনসিট হয়ে যা পেয়েছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল তখনই যখন শুনলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে কেউ যায় না, ওটা এখন সিমেন্ট টিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং ওখানে নাকি আটকে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকবার অনেকে যেতে চেয়েছে, যখনই ওই রাজবংশের কেউ প্ল্যান করেছে যে আমি রাতে ওখানে ঢুকবো বা রাতে না সরি মানে ওই আন্ডারগ্রাউন্ড জায়গাটায় যাবো, তখনই নাকি সে রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছে যে এখানে যেও না, এই জায়গাটা মানে যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা অনেকবার আমরা অনেক জায়গা থেকে শুনেছি। এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের মানে পয়েন্টটা ছিল ওইটাই, যে কেন ঢুকতে গেলে স্বপ্ন দেখে। আর স্বপ্নের ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি যে এটা সাইকোলজিক্যাল। প্রথম থেকে ছোটোবেলা থেকে শুনেছি এটা নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। সো তারা যখন যেতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ড থেকেই তার ওই স্বপ্নটা দেখায় বা এরকম। সো আমরা ওরকম একটা জিনিস চিন্তা করতেছিলাম। এবং পুরা বাড়িটার পিছন দিকের একটা কোণা ভাঙা ছিল, ওই ভাঙা দিয়ে ওই একটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে ওই রুমটা দেখা যায়। ওখানে টর্চ মারলে কিছুই দেখা যায় না, ভাঙাচোরা, অনেক ধুলাবালি, খুব বাজে অবস্থা। বাট ওখান থেকে একটা মানুষও ঢুকতে হবে। আচ্ছা, বাট ওখান থেকে ঢুকে না আর কি, ওই একটা জায়গায় ভাঙা। তো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওই দিক দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢোকা পসিবল না। এখন আমার কথা হচ্ছে ওই দিক দিয়ে যে ঢুকবো আমাদের তো পারমিশন দেবে না। সো আমাদের যেটা করতে যে কাউকে না জানিয়ে চুপচুপ করে, হুইচ ওয়াজ ভেরি ব্যাড। মানে তখন অ্যাকচুয়ালি আমরা প্রথম এগুলো করছি এবং আমাদের মধ্যে তখন ওই ইয়েটা ছিল না যে এই জিনিসগুলো মানতে হবে না। পরে যখন গোসেন্টার্সের সাথে মিট করলাম তখন তারা বললো যে এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, তোমরা মেনে রেতে যে অবশ্যই পারমিশন লাগবে। তখন আমাদের ব্যাপার তো ধূর্ত পারমিশন। মানে এখন হয়েছে কি রাসেল, মানে ওখানে এখন ওই জায়গাটা দেখি আমরা যাইতাম না। মানে আমি বলি মানে ইটস লাইক বাসাটা অনেক বড় রাজবাড়ি, বাট যে জায়গায় আমরা প্ল্যান করছি যার ওটা হচ্ছে মানে মাটি থেকে সে তুমি ধরো সিঁড়ি, মানে রাজবাড়ির মেইন ফ্লোরটা সিঁড়ি দিয়ে সে 7 ফিট উঠতে হয়। আচ্ছা, ওইটা রাজবাড়ির মেইন ফ্লোর। সো নিচে তো অবভিয়াসলি আবার বেসমেন্ট টাইপের জায়গা আছে। তো বেসমেন্টেরও নিচে তুমি হঠাৎ এটা আবার বাসার পিছের দিকে, নট সামনের দিকে, পিছের দিকে দেখবা যে মাটি থেকে স্ট্রেট ওয়াল শুরু হয়নি। আচ্ছা, মাটি থেকে ছোট ছোট খুপড়ি আছে, ওরা আবার শিক দেয়। আচ্ছা, এবং খুপড়িগুলোর সাইজ হচ্ছে সে 4 ফিট বাই 2 ফিট, ছোট ছোট জানালা টাইপের, এবং মোটা গ্রিল দেয় এখানে। এবং এরকম অনেকগুলো আছে, এবং ওটার উপর থেকে ওয়াল শুরু হয় আর কি। মানে আমি কি ঠিক বুঝাতে পারছি কিনা আমি জানি। মানে দেয়ালটা মানে যেখান থেকে মানে ভিতটা শুরু হয়েছে আর কি, মানে মাটির ফ্লোর ছোট ফ্লোর থেকে সে 2 ফিট বা 1 ফিট উঁচু পর্যন্ত গ্রিল, তারপর হচ্ছে দেয়াল, বুঝতে পারছি। সো ওই গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় নিচের রুম। ওয়াইল্ড অ্যানিমালসগুলো সই রাখার জন্য ওখানে ওয়াইল্ড অ্যানিমালস রাখা হয়তো, লোকজন ধরে রাখা হয়তো, ওখানে অত্যাচার করা হয়তো, মানে যেটা জমিদারদের টিপিক্যাল যে জীবরানগুলো জানে, জমিদার ছোটবেলায় করছে অনেক ডেয়ারি পানি। সো এইগুলো করতো আর কি। তো ওইটা মানে এখন দেখলে মানে এখন যদি সময় বলতে সাকিব চলো এখানে ঢুকি, আমি তো না, কিন্তু তখন আছে না তেল অনেক বেশি, ইকুইপমেন্ট কিনছি, চলে। আমাদের প্ল্যান হলো যে আমরা যাবো, ঠিক আছে। তা আমরা ওইটা তো টাউনের বাইরে একটু, আমরা যেখানে গিয়েছিলাম। সো ওই টাউনে আমরা হোটেলে চেক ইন করলাম, সব কিছু ঠিকঠাক, ওখান থেকে আমরা যাবো। সো আনফর্চুনেটলি যেটা হয় যে যাওয়ার সময় জিব্রান একটু অসুস্থ থাকে, ওর জটপট থাকে। বাট আমরা ওই টাউনে পৌঁছানোর পরে ওই জেলায় যাওয়ার সাথে সাথে জিব্রানের অবস্থা আরও খারাপ হয়। সো জিব্রান বিছানায়, ওর জ্বর, ও নড়তে চড়তে পারতেছে না। আমরা বসে আছি, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আজকে রাতে আমি আর সাকিব যাই, আমরা গিয়ে জাস্ট জায়গাটা একটু দেখে আসবো, মানে ঢোকা ব্যবস্থাগুলো সব ঠিকঠাক করবো।
পরে এক রাতের মধ্যে জীবন যদি সুস্থ হয়ে যায় পরের রাতে আমরা যাবো মেইনলি ইনভেস্টিগেশন নেক্সট নাইটে যাব। সো আমাদের ওখানে পরিচিত ছিল ওই এরিয়াতে ফ্যান বলি বা ফ্রেন্ড বলি। তো ওরে আমরা রেখে গেলাম যে হোটেলে যে জীবনে টেক কেয়ার করো, আমরা আসতেছি রাত্রেবেলা, তুমি রাতে থাকবা, সকালবেলা আমরা চলে আসবো, মানে একটু দেরি করে আসবো, 3টা-4টা বাজবে রাত, আমরা চলে আসতো তখন তুমি চলে যাও বা কিছু একটা। এনিওয়েজ ওই অবস্থায় আমরা জীবনে রেখে আমি চলে আসলাম, আমি আর সাকিব গেলাম। যাওয়ার পরে আমরা তো ওই যে এই মানে জায়গাটা বেশ উইয়ার্ড, ওখানে মানে আমরা প্রাডো নিয়ে গেছিলাম দেখি ইনফ্যাক্ট যাইতে পারছিলাম, রাস্তার অবস্থা মানে রাস্তার রাডোটা যে কত ইম্পর্টেন্ট একটু পরে বের হবে, মানে হ্যাঙ্গর পারলি এনিওয়ে এটা পরে তো ওই মানে প্রাডো ছিল দেখে অতখানি যেতে পারছে, মানে ওই জায়গা অনেক বাজে আর কি, মানে নর্মাল যদি আমাদের নিচু গাড়ি হতো তাহলে খুব কষ্ট হতো, রাস্তা অনেক বাজে। মানে এখন ওই ঢাকা থেকে ওই যে মানিক ওই যে ময়মনসিংহ রাস্তাটা যেমন আর কি। এই যে মুহূর্তে যে অবস্থায় আছে চেপতাম বড় হতে পারে। এনিওয়েজ তো ওখানে আমরা গেলাম, যাবার পরে আমরা গাড়িটা রেখে আমরা ফার্স্টে ওই গর্ত দিয়ে নামার অনেক ধরনের প্ল্যান আর কি, ওখানে শুধু ভাঙা কোন তো আছে। তো আমরা ওখানে টর্চ ভালো করে মারিটা দেখতেছি, দিনের বেলাও অন্ধকার থাকে, রাতের বেলা অন্ধকার। যেটা বুঝতাম যে জায়গাটা বেশ নিচু, মানে আমরা ওখান থেকে লাফ দিলে মানে ব্যথা পাবো আর কি, ওই যদি নামতে চাই, মানে একেবারে কাছে না আর কি ফ্লোর। আচ্ছা, সো এটা নিয়ে একটা চিন্তায় পড়লাম। তারপরে আলটিমেটলি যেটা হলো যে সাকিব খুঁজে বের করছে ওই টুলো না একটা ভাঙ্গা একটা জিনিস আর কি, মানে কাঠের একটা বক্স টাইপের আর কি। তারপরে আমরা চিন্তা করলাম ঠিক আছে বক্সটা আমরা আগে নামাই, নামায় তারপরে ওটার মধ্যে নামবো আমরা আর কি, মানে তাহলে ফ্লোরটা উপরে থাকবে, এরকম একটা প্ল্যান। তো যাই হোক আমরা দুজন মিলে কষ্ট করে নামাইছি, নামানোর পরে আমি সাকিব দুজনই নামি, ভিতরে যাই এবং ভিতরে গন্ধ ধুলা বোটকা একটা গন্ধ, মানে খুব বাজে অবস্থায়। আর আমাদের তখন টেনশন শুরু হয়েছে যে সাপ টাপ না থাকে কি অবস্থা না অবস্থা। তা আমরা নামছি, তখন ইকুইপমেন্টও তো নেই আমাদের, নর্মালি যাক ইউটিলিটি বেল্ট, মানে আমার জ্যাকেটের সাথে যেগুলো থাকে ওই রিডার টিডার এগুলো ছোটোখাটো জিনিস টর্চ ছিল। সো আমরা ফার্স্টে নামছি, নামার পরে টর্চ এদিক মারতেছি, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক। এবং ভিতরের রুমটা হিউজ, মানে অনেক দূর পর্যন্ত, মানে আমরা মানে রুমটা খুব উইয়ার্ড, বড় বড় পিলার টাইপের আছে। আচ্ছা, মানে পিলারগুলো অ্যাকচুয়ালি এখান থেকে উঠছে, উপরের যে মেইন রুম যে ওই রুমের মধ্যে পিলারগুলো ছিল, মানে একদম নিচ থেকে মানে একদম উপর পর্যন্ত গেছে। উপরে আমরা এর আগে গেছিলাম, পিলার দেখছিলাম, সো পিলারগুলো দেখলাম যে নিচ থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়েছে, অনেকগুলো পিলার এবং অনেক দূর পর্যন্ত, বিশাল বড় একটা হল রুম টাইপের আর কি। আচ্ছা, তো এবং অনেক কিছু বাক্স হাবি জাবি অনেক কিছু আছে। তো আমরা ঘুরতেছি, আমরা একটু এদিক সেদিক যেতেছি, করতেছি, করতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই সাকিব আমি সামনে, এবং তখন সবচেয়ে উইয়ার্ড জিনিস হয়েছে, সাকিব হঠাৎ করে পিছন থেকে আমার ঘাট ধরছে, ঘাট ধরে বলে শুনবই, এমন যে কি লার যায় না, এমন যে কি কেন যাবো না কেন কি হয়েছে, কিছু না আমার ভালো লাগতেছে না, যেটা আমার সবচেয়ে মানে সামনে তখন যদি একটা মানে কিছু উড়ে চলে যেত সামনে কাপড় পরে আমি একদম পেতাম না, চলছে ভালো লাগতেছে না। সাকিব ভাইয়ের কাছ থেকে এটা মানে ওইটা খুবই গেছে। হ্যাঁ সেটাই আমি কখন বলছি যে সাকিব কি হয়েছে, বলে যে আমি জানি না আপনি কিছু ফিল করতেছেন না, বিকজ আমাদের ব্রেডার তো হচ্ছে জিব্রান নাই, যে ফিল যেগুলো জিব্রান আগে করে তারপরে আমরা বলি জিব্রান নাই। আমার কাছে খুব নর্মাল লাগছে, এমন আচ্ছা একটা জায়গায় আসছি, আমার টেনশন হচ্ছে গিয়ে সাপ কামড় দিবে না, মানে ভূত টুত বা প্যারানন হবার আগে এটা ওইসব তখন চিন্তা কম ছিল। বাট আমি সাকিবের চেহারা দেখি সামথিং ইজ রং, তখন আমি সাকিব বললাম সাকিব কি হয়েছে, তখন বলে যে আমি জানি না, আমার কখনো এরকম হয় না, বাট আমার মনে হচ্ছে যে সামনে যাওয়ার দরকার নেই, আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ রং, মানে আপনি এবং সেই অবাক, সে বলেছে আপনি কিছু ফিল করতেছেন না, আপনি তো করেন এগুলা। আমি তো কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে, আমি এদিক মারিটারি, আমি 2 স্টেপ আগেতে না আগে একটা উইয়ার্ড জিনিস দেখলাম, উইয়ার্ড ঠিক না, একটা সাইডে মানে আমরা তো সব জায়গায় টর্চ মারতেছি, একটা ফার্স্টে দেখে চমকে গেলাম যে একটা কিছু একটা দেখলাম, তারপরে কাছাকাছি গিয়ে বুঝলাম যে কতগুলো কলসি রাখা, এটা হচ্ছে ওই যে পিতলের টেপের কলসি থাকে না, মানে ধুলা টুলা পড়া খুব বাজে অবস্থা, অনেকদিন আগে থেকে আগে আছে। হ্যাঁ, বাট কলসিগুলো উল্টা করে রাখা, মানে উপর করে রাখা, অ্যাজ ইফ মানে কলসির ভিতরে কিছু চাপা দিয়ে রাখা, মানে তার মানে যেদিকে পানিটা ঢোকানো হয় ওইটা হচ্ছে মেঝের দিকে। হ্যাঁ রাইট, এরকম কয়েকটা কলসি রাখা এখানে, এবং কলসিগুলো দেখা একটু অবাক লাগতেছে, মানে জিনিসটা হয়েছে কি আমি ঠিক বুঝতে পারবো না, বাট আপনারা ভিজুয়ালাইজ করলে হয়তো বুঝতে পারবেন, মানে জিনিসটা দেখতে উইয়ার্ড ছিল যে একটা রুমের মধ্যে কতগুলো কলসি উপর করে রাখা, জিনিসটা দেখতে ভালো লাগছিল না কি। এনিওয়েজ তা এখন সাকিব যেহেতু বলছে সেটা আমার এখন একটু লাগা শুরু হচ্ছে যে তাহলে হয়তো বা কিছু একটা, বাট এটা আমি পুরোপুরি সাইকোলজিক্যাল তো একদম, কাজ আমরা কিছুই দেখছিলাম না, কিছুই না, এরকম একটা সিচুয়েশন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সামনে যাওয়ার দরকার নাই, আমরা করি করে আমি
আমি জাস্ট টর্চটা ঘুরিয়ে দিছি, তখন সাকিব হঠাৎ করে বলে যে, "শুনবে দেখছেন?" আমি বললাম যে, "কি?" বলে যে, "লাস্ট" মানে অনেকগুলো পিলার তো, মানে সাকিবের কথা হচ্ছে সাকিব কোন একটা পিলারের পিছনে কাউকে দেখছে যে উকি দিচ্ছে। অথচ এটা পুরো বদ্ধ একটা রুম, এখানে কিচ্ছু নেই, বেগের কথা না, অক্সিজেনেরই প্রবলেম আরকি, এরকম একটা অবস্থা। মানে খুবই বাজে অবস্থা। বাট আমি সাকিবের চেহারা দেখে বুঝতেছি সাকিব আসলে কিছু একটা দেখছে, মানে সে ফাইজলামি করতেছে না। আমি বলি যে, "না সাকিব, আমি তো কিছু দেখতেছি না।" বলে যে, "না আমি সময় আমি দেখছি হাবিব সেখানে আছে।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" বলে আমি ১ স্টেপ না ২ স্টেপ আগাইতে গিয়েই সামনে দেখি যে ওখানে বোধহয় কয়টা ছিল? ৫-৬ টা কলসি ছিল। হ্যাঁ, এরকমই। আ মানে ৫ টার মতন কলসি ছিল। মানে একটা পিলারের ওই যে পাশে যতগুলো রাখা যায় এরকম করে। এরকম কলসি ছিল, এবং আমি যখন সাকিব যেখানে বলল ওইদিকে ঘুরে না পরে দেখলাম যে ওইখানে আরেকটা কলসি, এটা ওইগুলো হচ্ছে আলাদা, অন্য একটা জায়গায় রাখা। এটাও কি পিতলের? হ্যাঁ, সেম কলসি। আচ্ছা। এবং কলসিটার সামনে গিয়ে সবচেয়ে আজব মানে উইয়ার্ড লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে কলসিটার সাইড দিয়ে ওই চক, ঠিক না, চক না, এটা সামথিং একটা কিছু দিয়ে আঁকা, মানে একটা গোল একটা রাউন্ড দেয়া, মানে মাঝখানে কলসিটা পুরো চারদিক দিয়ে একটা, সে আমরা চক দিয়ে কেটে একটা বর্ডার রাখি। তাহলে যেরকম হয়। এরকম একটা বর্ডার। আমি ওটা দেখে আমি জানি না কেন, মানে কিছুই না, একটা কলসির পাশে একটা পা পা পাশ দিয়ে একটা ইট বা কিছু দিয়ে একটা কিছু আঁকা। এইটা দেখে কেন জানি আমার ভালো লাগেনি। মানে অনেক ধুলা এর মধ্যে, মানে আমাদের পায়ের ছাপ পড়তেছে। তার মধ্যে একটা ফ্লোরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা দাগ। মানে আমরা গিয়ে একটু সরাইলাম, মানে ধুলা-টুলা সরাই বুঝলাম যে না, একটা কিছু দিয়ে একটা আঁকা। এটা ইটের যে টুকরা হইতে পারে বা কিছু লালচে টাইপের একটা কিছু। সিমেন্টের টুকরাও হতে পারে। হতে পারে। কিছুই একটা দিয়ে আঁকা একটু লালচে টাইপের। এইটা দেখার সাথে, সাথে কেন জানি আমি জানি না, আমার তখন একটু খারাপ লাগা শুরু করছে। আমারও মনে হচ্ছে something is wrong, কেমন জানি লাগতেছে। আমি তখন সাকিবকে বললাম, "সাকিব, জিনিসপত্র তো ইন্টারেস্টিং হয়ে গেছে। আমার মনে হয় আমরা ব্যাক করি, উপরের গাড়ি থেকে আমরা জিনিসপত্র নামাই।" বিকজ আমরা তখনও ক্যামেরা-ট্যামেরা নামাইনি। আমরা জাস্ট আমাদের সাথে যেগুলো থাকে এগুলো নেই। বলল, "আচ্ছা ঠিক আছে, সময় চলেন যাই।" বইলা আমরা উঠছি। আমি ওই বক্সটার মধ্যে উঠছি, উঠে আমি জাস্ট উপরে উঠতে যাবো, হঠাৎ করে বক্সটা ভাঙছে। মানে আমি ধাস করে পড়ছি মানে উপর থেকে। আচ্ছা। এবং পড়ে ব্যথাও পেয়েছি। আমার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। আমি ব্যথা চিৎকার করতেছি, সাকিব এসে আমাকে ধরছে। আমি তখন একটু পরে আমরা রিয়ালাইজ করলাম যে আমার পায়ের আঙ্গুল ভাঙছে আরকি। আচ্ছা। আর এই ডান পায়ের এই কেনি আঙ্গুলটা ভাঙছে অথবা মচকেছে কিছু একটা, মানে বেশ ব্যথা, আমি নড়তে পারতেছি না। মানে অনেক জোরে একটা ব্যথা পেয়েছি। এবং ওইটা নিয়ে তখন আরেক কাহিনী যে এখন এটা কি হবে, এইটাই ব্যাপার। আমাদের উপরে উঠতে হবে। আমরা এখন উপরে উঠতে পারতেছি না, বিকজ বক্সটা ভেঙে গেছে। মানে মোটামুটি আটকা টাইপের একটা অবস্থা। ওহ মাই গড! এদিকে তখন সাথে, সাথে ফোন অন, সাকিব ফোন অন করছে। অন করে দেখলো যে সিগন্যাল খুব কম। কজ ও হচ্ছে মাটির নিচে তো। নিচে এখন আমাদের যেখানে বক্সটা ছিল তার একটু বাম দিকে একটা জায়গায় দেখলাম যে সিগন্যাল মোটামুটি আছে। তো এইসব জায়গায় আবার সিগন্যাল নেই। তখন সাকিব জিবরানরে কল দিল যে, জিবরানের কল দিয়ে এটলিস্ট কাউরে এখানে আনাই তো পাঠানো হচ্ছে, আমাদের উঠতে হবে। কজ তখন না, যখন দেখছি যে উপরে উঠতে হবে না, তখন না হঠাৎ করে একটা ভয় লাগা শুরু করছে। একটা ভয় লাগা শুরু হয়েছে, এবং তখন মনে হচ্ছে যে ওই সাইডে ওই দূরে পিলারের ওখানে কি আছে? কিছু বোধহয় একটা আছে। মানে তখন আমাদের অস্বস্তি লাগা শুরু করছে, এবং সাকিব তো অনেক আগে থিয়েটার পাচ্ছিল। আমার মধ্যে তখন জিনিসটা সাইকোলজিক্যাল হোক আর যেটা হোক ঢুকছে যে সামথিং ইজ রং। কিছু একটা ওই সাইডে আছে, এটা এই সময় এখানে আসতে পারে। আচ্ছা। মানে আমাদের তখন হচ্ছে গিয়ে উঠতে হবে। আমরা তখন উঠতে পারি, মানে মোটামুটি অসহায় টাইপের একটা সিচুয়েশন। সাকিব একের পর এক কল দিতেছে ইয়েরে, জিবরান ভাইকে। এবং জিবরানের ফোন বারবার ভয়েস মেলে যাচ্ছে। বারবার ভয়েস মেলে। আমরা তো মানে মেজাজ খারাপ। আমি ট্রাই করতেছি, সাকিব ট্রাই করতেছে, করতে শেষে একটা সময় কি করব বুঝতেছি না। তখন আমরা যেখানে যেই এরিয়াতে গেছিলাম, যেই জেলাতে, ওইখানে একবার শুভ্র ভাই, ওই যে রেড ডটের, আমরা সবাই একটা শুটিং এ গেছিলাম ওই জায়গায়। একটা শুভ্র ভাই আমাদের হোটেল-টোটেল বুকিং করে দিয়েছিল। তো তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, শুভ্র ভাইরে কল দেই। কল দিয়ে বলি যে আপনি শুভ্র ভাইরে কল দিলাম। কল দিয়ে বললাম, "শুভ্র ভাই, সরি এত বেলা কল দিছি, বাট আপনি জিবরানের ট্র্যাক ডাউন করার চেষ্টা করেন। তোকে হোটেলে পোলাপান পাঠান, কিছু একটা করেন। হোটেলে কল দিয়ে একটা কিছু করেন। মানে আমরা আটকা পড়ি। আমাদের বিপদে মুখেছি। আমাদের এখন উঠতে হবে। জিবরান আসতে পারবে না, ও খুব অসুস্থ, বাট কাউরে পাঠান, একটা কিছু করেন।" তখন শুভ্র ভাই তখন বলছে, "আচ্ছা ঠিক আছে, আমি এখনই দেখতেছি।" বলে তারপর শুভ্র ভাই কত প্রায় ১০-১২ মিনিট পরেই শুভ্র ভাই কল ব্যাক করছে। তো শুভ্র বলতেছে, "কি ব্যাপার, তোমাদের কল দিয়ে পাই না কেন?" আমি বললাম, "আমাদের এখানে সিগন্যালের প্রবলেম, কি হয়েছে বলেন।" না, মিনওয়াইল আমরা যখন ওয়েট করতেছি, এইটা জানতে চাচ্ছি। মিনওয়াইল যে শুরু ভাই ফোন দিচ্ছে না, জীবনে পাওয়া যাচ্ছে না, তখন আমরা সময় একদিকে পা ভাঙছে, এদিকে আমার ম্যাচ খারাপ দিচ্ছে। এটা কেন হইলো? কেন আমরা পারলাম না? হোয়াটস রং ইন দিস রুম? সাকিব ফিল করছে, আমি কোনো ফিল করছি না। উনি হঠাৎ আমার ইগোতে লেগেছে। মানে এত কিছু, why is so many things going on? I'm not feeling anything, পায়ে ব্যথা পেয়েছি। তখন হি ইজ লাইক যে চলো তুই কলসিটা উল্টায় দেখি। যেটা চারপাশে ইয়ে আছে, যেটা টাক দেয়া আছে। রাখ দেয়া আছে। তখন একটা something weird happened, যেটা আমরা দুজনেই এখনো শিওর না। সেটা যে ফার্স্ট অফ অল আমরা গিয়ে দেখি যে কলসিটা অরিজিনালি যেখানে ছিল,
আমরা কিন্তু ইভেন নাই। আচ্ছা মানে এইটাই এর ভিতরে এখন একটা কনফিউজ হ্যাঁ, এটাতে বিশাল কনফিডেন্সে ওইটা আগায় আসছে। মানে সে একটা ধরো ১১টা পিলার আছে, মানে আমাদের থেকে গণা শুরু করলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ওটা ধরো ১০-এ ছিল। ৯ চলে আসছে। তাহলে ধরো ৯ চলে আসে, বুঝছো? আর এইটা সুনহয় দিয়ে গেছে, সুনহয় ইজ লাইক এই কলসিটা কেন এটা আঁকা? উল্টা দিকে। আমি বলছি না সুনহয় এখানে সাপ-টাপ থাকতে পারে, এটার ভিতরে কি জন্য কে আঁকছে আল্লাহ জানে। দরকার নাই, আমি এখানে তো পালাই। সুনহয় না, এটা দেখতে হবে। তারপর আমরা গিয়ে দেখি যে অরিজিনাল জায়গা দিয়ে এখানে নাই। তারপর একটু এখন এইটা গায়ে দেখি যে এটা অন্য জায়গায়। এখন এইটা নিয়ে তারপরে দুজনের আমরা কনফিউজ। দাগটা কি দাগ শুদ্ধা? দাগ আছে। সো এটাই আমি বলতেছি, দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শিওর থাকতাম যে সেটা আগাইছে। বাট যেহেতু দাগ আছে সেই তো আমরা কনফিউজ। এখন এইটার ঠিক পিছনের যে জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু আবার কোনো দাগ নাই। ওইখানে দাগ নাই, ধুলা আছে। আমার পুরো অন্য জিনিস মনে হচ্ছে। আমিও চিন্তা করতাম কি দাগ দেখলে আমার প্রথমে মনে হতো যে পিলার সরতেছে না। দিদি মানে আর তখন হচ্ছে কি মানে আমার তখন অ্যাকচুয়ালি অনেক ব্যথা করতেছিল মানে আঙটা, এবং পরে উই ফাউন্ড আউট যে আমার আঙ্গুল আসলে ভাঙ। এরপরে আমার ব্যান্ডেজ করে চলতে হয়েছে আর কি। আমার এই আঙ্গুলটার উপর অনেক গেছে আর কি। আচ্ছা, তো এনিওয়েজ, তো এই জিনিসটা নিয়ে এখন একটু কনফিউশন আছে। বাট যখন আমরা চিন্তা করছি যে কলসিটা একটা পিলার করে আগাইছে, এটা চিন্তা করতে কিন্তু অনেক উইয়ার্ড লাগছে, ভয়াবহ লাগার কথা। এবং ফার্স্ট অফ অল উই রিজেক্টেড ইট। আর প্রথমে আমি আসলে মানে কলসি দেখে বললে আচ্ছা কলসিটা তো এখানে ছিল। প্রথমে বিচারটি ইগনোরি না, প্রথমে চিঠিটি ইগনোরি না, বাপটা খুব ব্যাপারটা সাকিবই ফার্স্টে বাইর করছে যে তুমি ভাই এত হিসেব করে দেখেন। আমি মানে আমার হিসাব ঠিক আছে বলছি এখানে, বলছে না আপনি তো দেখেন ওই লাস্টের দেয়াল এত দূরে লাগতেছে কেন, ওই সময় দেয়াল কাছে লাগতেছিল। মানে এইটা নিয়ে মানে আমাদের মধ্যে এখনো তার এটা পুরো মানে ইগনোর করলে হয়তো চলে যাবে। তারপরে আমি না শুনুন ভাই, এটা কিন্তু এখানে ছিল না। শুনে বলে না তুমি কি বলতেছো, এখানে মানে উল্টা হয়ে গেছে। মানে শুনে আমাকে লজিক দিচ্ছে, আমি বলছি না। শুনলে না এখানে কোনো মার্ক নাই না। আমি তো আমার শুনে বলছি আপনি মাইপা দেখেন টর্চ। আর প্রবলেম হচ্ছে যে আমরা ওই প্রফেশনাল টর্চ নিয়েও নামে নেই। আমরা ছোট আমাদের খুব কিউট টর্চগুলো এসেছে চাবি রিঙে থেকে একদম। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা নিচে একটু দেখে উপর থেকে জিনিসপত্র নামাবো। আচ্ছা। ছোট টর্চ দিচ্ছে, ওটা দিয়ে খুব দূরে দেখা যায় না। হ্যাঁ, সো হিসাব নিকাশ করে তারপরে দুজনেই আমরা ঠিক হয়েছি যে কলসি সামথিং ইজ রং উইথ দ্য কলসি। এই কনক্লুশন আসছে, তাই না? হ্যাঁ, এবং মানে সামথিং ইজ রং উইথ দ্যাট রুম। মানে প্রথম দিকে আমি বুঝতেছিলাম না, মানে কোনো পিলি ছিল না। বাট পরের দিকে আমার আসলে অস্বস্তি লাগছিল। মানে আমার আসলে ও ভাই যে আপনি যে বলছেন যে কল ব্যাক করার মাঝখানে যে ১২ মিনিট, এটা তো ১২ ঘন্টা লাগার কথা। এই কাম হিসেবে কিন্তু এগুলোই করছি। সুপ্রভাত আসলে ১২ মিনিট আগেই আমাদের ফোন দিচ্ছে। উনি আমাদের ফোনে পাচ্ছিল না। আমরা এইগুলো করতেছি, ওয়েট করতেছি। তারপরে যখন আমরা আবার ফেরত গেছি যেখানে সিগন্যাল আসছে, ওখানে গিয়ে আবার শুরু হয়ে ফোন দিচ্ছে আর কি। দ্যাটস হোয়াট হ্যাপেন। উনি ফোন পাচ্ছেন আমাদেরকে এই ওই। এনিওয়েজ শুভ ভাই আমাদের যেটা বললো সেটা হচ্ছে শুভ ভাই জীবনের কল দিছে, বয়স পেলে গেছে। শুভ ভাই হোটেলে কল দিছে, হোটেলে কল দিয়া হোটেলের ওদের বলছে যে একজন আছে উনি খুব অসুস্থ, উনার এই দরজা ধাক্কায় উঠান। তারা দরজা ধাক্কাছে, দরজা খুলে না এবং ঘটনা শেষ হয় নাই। হ্যাঁ, রিসেপশনের লোকজন এসে দরজা খুলছে এবং গেস হোয়াট, শুভ ভাই হলো যে শুভন আমরা দরজা খুলছি, ভিতরে জীবন নাই। এটা শোনার পরে আমরা তখন আমি খালি সাকিব বলছি, সাকিব জিব্রান হোটেলে নাই। মানে আমরা কল্পনাই করতে পারতেছি না জিব্রানের অনেক জ্বর, তার 103.5 ছিল। ওদের যাওয়ার কোনো মানে বাইর হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর বের হলেও রিসেপশনের লোকজন মানে যদি বাইরেও যায় তো মানে আমরা তখন কুইকলি অনেক কিছু হয়ে যাচ্ছি। আমি পরে ভাবছি হারামজাদা ফাইজলামি করতেছে, যেভাবে ফুর্তি করতেছে। আর শুনলে ভাবছি না ওর শরীর আরো খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। এইগুলো চিন্তা করছি। তখন ভাবছি কিন্তু তার ফোন দেয় নাই, এটা SMS দেয় নাই, কি ব্যাপার, হসপিটালে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে কিছুই বুঝতেছি না। আর সাথে ওই যে ওই বলদটা যেটা রাখি, ওইটা মানে অসহ্য একটা ক্যারেক্টার। মানে আমার এখনো ওর কথা চিন্তা করলে মেজাজ খারাপ হয়। ও খুবই মানে হিটাবল টাকা। ভাই শুনতে পারে ওয়াজন্ট ফান ফর মি আইতে। ও যদি শুনুক, ও একটা বলদ, ও স্টুপিড টাইপের একটা ছেলে। এনিওয়েজ টেলটা খারাপ না, কিন্তু একটু বলো দেখ। হ্যাঁ, থাকে না ওই যে ছেলে ভালো ক্যারেক্টার খারাপ, ওইটা বলো দেখ, ছেলে ভালো বা বলো। এনিওয়েজ ওটা পরে কাহিনী। তা আমাদের যখন এরকম একটা সিচুয়েশন এবং আমরা তখন কী করবো বুঝতেছি না। আমি তখন এত মেজাজ খারাপ হচ্ছে যে আমি বললাম যে ধুসলা কলসি যাই মুখ খারাপ করবো না, দেখে কলসি পরে বুঝবো। আমি হাঁটতে পারছি না ঠিক মতো। আমি জাস্ট ঘুরে আবার কলসির দিকে হাঁটা দিব, তখন পিছন দিক থেকে ধাপ দু একটা শব্দ আসছে যেখানে আমরা দাঁড়াইছিলাম। মানে আমি তখন বলি যে
এমন যেটা কি হইতেছে উল্টা দিকে শব্দ হচ্ছে থেকে মানে ফুটস্টেপ এরকম ফুটস্টেপ বা ধাপ ধুপ এরকম একটা ঘষায় এই টাইপের একটা শব্দ। এটা হচ্ছে যেখানে আমরা দ্বারা ফোন করি, মানে সবচেয়ে সিম্পলেস যেটা, যেখানে কলসি মানে কিচ্ছু নাই এর। এইটার পরে আমি ঠাস করে বসে সাকিব ও ঘুষে মানে চমকে উঠছিলাম না যে এইটা কি হচ্ছে। ঘুরে আওয়াজ পায় তখন তখন আমি মানে মেজাজ খারাপের চূড়ান্ত আমি যেটা করি আর কি ওই ফেজে গেলে আমি তখন এই পানি দৌড়ানো শুরু করছি ওইদিকে যেখানে আওয়াজ শুরু আসছে। অ্যান্ড গেস হোয়াট, আওয়াজ আসছে ওই খুপড়ি যেটা ভাঙা, দেখেছি ওখানে একটা শ্যাডো দেখা আমি দাঁড়িয়ে পড়ছি এবং আমি তখন পুরা স্টান যেটা কি হয়েছে একটা মানুষের মতন একটা শ্যাডো ওই উপর থেকে পড়তেছে এখানে নিচের দিকে পড়তেছে। আমরা ধরে এখানে এসে দাঁড়িয়ে আছি, জীবন কি বলে সাকিব দাঁড়িয়ে আছে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখলাম যে ওই শ্যাডোটা মানে কথা বলতেছে যে শোন ভাই সাকিব ঠিক আছে। তখন বুঝলাম এটা জিব্রান। এই পরিবর্তন আসছে তখন বুঝলাম এটা জিব্রান। আমি বললাম যে হ্যাঁ সাকিব ঠিক আছে। বলে যে না সাকিব ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ তো আপনারা এক্ষুনি আসেন, আমি আর নাচতে পারতেছি না, আপনারা উপরে উঠেন। মানে তার মানে জীবন ভাই একদম হোটেল থেকে বুঝতে পারছিলেন কিছু একটা। এইটার তারপরে জিব্রানের ঘটনা আসছে। তখন আমরা হচ্ছে গিয়ে যখন বুঝলাম যে জিব্রান তখন মানে আল্লাহ জিব্রান তুমি এত হ্যান্ডসাম তো ভালো চেনা জীব বাড়িটা ওই মানে জীবন পীরের মানে মাদক প্রয়োগ বান্ধি টন্টু কব হচ্ছে জীবনের ও গ্লো করতেছে ওরা দেখে এত উত্তর আসছে আমাদের নবী চলে আস কি একটা শিল আর কি মানে পুরো অন্যরকম যে আল্লাহ জিব্রান আসছে। তারপরে তারপরে তো আমরা উঠবো, এখন উঠতে পারতেছি না। তারপরে আমার গাড়ির চাবি ওরে দিলাম, ছুঁড়ে সে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে পরে রশি বাইধা ওই প্রাডোর মধ্যে রশি বাইধা পরে রশি নামে লেগে বললাম যে প্রাডোর একটা কাহিনী ছিল ওই রশি দিয়ে। আমরা তো মুভিকে দেখি রশি বাইরে সুন্দর উঠে পড়ে সবাই, আপনি যেটা মোটে এত ইজি এত ইজি আমরা দুইজন দেখুন আমরা দুই সুপার হিরো তখন এতে এরকম তখন সব ছুটছে জাস্টিস লিগ এক্সপ্লেন সব ছুটে গেছে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে আমাদের জাস্ট কিছু না 8 ফিট উঠতে হবে না 10 ফিট উঠতে হবে, 10 ফিট উঠতে খবর হয়েছে। এনিওয়েজ লিটারালি প্রাডো মানে ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিব্রানের গাইড করছে। এই যে ছেলেটা ভালো আর কি, ওই যে একটু বলদ টাইপের ভালো। আর জিব্রান প্রাডো ব্যাক করছে, ব্যাক করে করে রশিদে টাইনা হতে তুস। ও মানে অনেক কাহিনী আর কি। আমরা তারপর উঠছি, উঠার পরে জিব্রান জিব্রান বেশ কয়েকবার জিজ্ঞেস করছে সাকিব ঠিক আছে। আমি জানি না সাকিব ঠিক আছে বলে যে ওখানে কি আমার যে জায়গা ভালো না আমাদের যেতে হবে। আমরা গাড়িতে উঠে যখন আসতেছি আমার তো পা প্রবলেম, সো জিব্রান ড্রাইভ করছে। কি বলতেছি সাকিব ড্রাইভ করতেছে। আর ওই কাহিনী হচ্ছে যে তোমার এখন জিব্রান বলো যে জিব্রান যখন ওই জিব্রানের মধ্যে হোটেলের মধ্যে শোয়ার আমি জানি না আমার মানে সিরিয়াসলি ফিলিং ব্যাড। আর এই ছেলেটা হয় না মানে কয়েকজন থাকে না মানে ব্যাক ব্যাক করে যাবে যে ভালো জয় কিছু মানে আমাদের তো অনেক বেশি কথা বলে, মানে তোমরা যদি আজ হিসেবে নাও হিটের গেম। আর আমি তো বেশি আই ডোন্ট লাইক টকিং দ্যাট মাচ, সো ভুলেই যাচ্ছে। আর আমি এদিকে হঠাৎ করে কি চিন্তা করলাম জানি না, আই জাস্ট হ্যাড ওয়ান ফ্ল্যাশ যে সাকিব কিছুর মধ্যে একটা মানে কুয়া টাইপ কোনো কিছু, মানে আমি ক্লিয়ার না ভিশনটা, কুয়া টাইপ কিছুর মধ্যে ও মানে হেল্পলেস ওখানে, আর পানি ছানতেছে। মানে পড়ে গেছে আর কি কুয়ার ভেতর। হ্যাঁ আমি জানি না পড়ে গেছে নাকি আমি জাস্ট দেখলাম ওকে ফ্ল্যাশ, হি ইজ ডাউন দেয়ার। ও চারদিকে তাকায় দেখতেছে, ও একটা কুয়া টাইপের কোনো কিছু মানে হোল, আর আমি হোলের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না এটা। সো এইটা দেখে আই ফেল্ট রিয়েলি ব্যাড, মানে এত খারাপ লাগতো যে আমি বুঝতেছি না হঠাৎ করে এটা আমার কোনোভাবেই দেখা উচিত না। এবং হয়নি আমার ইন্টারভিউ পরিবারে জিব্রানে কিন্তু তখন প্রচণ্ড জ্বর, মানে জ্বরের মধ্যে অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেকাংশ হয়। বাট ও যখন মানে সিনটা ওর উইয়ার্ড লাগার কারণ হচ্ছে যে সাকিব বলতেছে যে হেল্প চাইতেছে আর কি, মানে এই টাইপের একটা জিনিস। মানে সাকিব কিন্তু এইসব ব্যাপারে পুরো অন্যরকমের, আর এগুলো কিছু না, আমার কাছে ওইটাও অবাক লেগেছে। প্রথমে এসে জিজ্ঞেস করছে সাকিব ভাই ঠিক আছে কিনা, আরও আজও লেগেছে জিনিসটা, প্রশ্নটাই। বাট আই গেট ভান্স আমার বাট তুই সে এসে সাকিব, তো তখন আমি বুঝতে পারছিলাম যে কি হয়েছে। আবার এদিকে আবার দেখতেছি যে সাকিব কিন্তু অনেক কিছু টের পাইছে, যেটা আমি পাইনি। মানে সাকিব প্রথম থেকে বলতেছিল এই কিছু একটা দেখছে বা কিছু। জিব্রান তখন এই জিনিস দেখতেছে। এনিওয়ে জিব্রান আমার লাইফে এগুলো হয়নি। আচ্ছা আমার খারাপ লাগছে হয়েছে, কিন্তু আমি এইভাবে ফ্ল্যাশ কাউকে দেখে হয়নি। সো আমি উঠে মানে আমি অনলি থিং মনে মানে আর আমি ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি জ্বর ফ্ল্যাশ এসেছি, কিন্তু আই স্টার্ট ফিলিং ব্যাড, মানে এত খারাপ লাগা শুরু করছে ওটা দেখে, মানে যে না সামথিং ইজ রিয়েলি রং, আই ডোন্ট নো। জিদান এখন অনেক কিছু বুঝায় বলতেছে। তখন যেটা বলছিল যে ওর মানে হ্যাঁ মানে ওর মানে ওই ছেলেটা বলছে আমাদেরকে যে জীবন নাকি ওই
মানে অ্যাকর্ডিং টু ওই ছেলেটা যে ওর সাথে ফাঁড়ে আড্ডা মারছিল জিবরানের সাথে, পরে জীবনের সাথে আমি সাথে কোনো কথাই বলিনি। সো জিবরান নাকি হঠাৎ করে উঠে বসছে যে তোমার মোটরসাইকেল আছে না? ছেলে বলছে হ্যাঁ, বল চলো আমাদের যেতে হবে। তারপরে নাকি ছেলেটা বলে যে কই যাবো, হয় না শুন ওই সাকিবের অনেক প্রবলেম হইতেছে, আই থিঙ্ক আমার যাইতে হবে, গিয়ে কিছুটা করতে হবে। তখন হ্যাঁ, বারবার বলতেছে যে দে নিড হেল্প, দে নিড হেল্প। হ্যাঁ এগুলা জিবরা কিন্তু পরে খেয়াল নেই। তারপরে একটা এক্সপ্লেনেশন আছে যে ওর অনেক জ্বর ছিল ওই সময়। স্বাভাবিক তো মানে অনলি থিং দ্যাট ওয়াজ কামিং থ্রু হচ্ছে ওই ছেলেটার কথা, মানে অনেকগুলো কথা বলছে, মানে আমরা যখন ওখানে পৌঁছাচ্ছি পুরো রাস্তায় ও কথা বলে গেছে, কি বলে গেছে আমি জানি না, বাট পিছে তাকায় আমি চিল্লাছি সামনে দেখো এরকম। না ওই ছেলেটা ওয়াজ স্টান বিকজ ওই আমি যেটা বললাম যে ওইখানে ওই যাইতে গেলে নর্মাল গাড়িতে যাওয়া যায় না। সো মোটরসাইকেল দিয়ে অনেক দূর গেছে, তার একটা পর্যায়ে মোটরসাইকেল রেখে হাঁটতেছে, মানে দুজন দিয়ে ওখানে যাওয়া সম্ভব না। সো জিবরান নাকি মোটরসাইকেল চড়ে ওখানে গেছে, গিয়ে নর্মালি হাইটে এটা, তারপর সে নাকি খুঁজেও নেয় নাকি, মানে সে নাকি প্রাডো দেখছে, প্রাডো দেখা স্ট্রেট দরজা দিয়ে ঢুকে গিয়ে ওই হোলের সামনে দাঁড়ায় গেছে, মানে গিয়ে খুঁজবে করবে, ওই ওর ছোট টর্চ জানা সে ধুয়ে গেছে, ধুয়ে হয়ে গিয়ে ওই স্ট্রেট দাঁড়ায় বলে শোন ভাই সাইকেল, মানে এখানে এইটা টোটালি আনএক্সপ্লেনেবল। একদম একদম মানে ব্যাপারটা তো একদম জায়গা মতন পৌঁছে গেছেন এবং কোনো ধরনের মানে টের পাইছেন, ভালো কথা। ওটা আমি ওকালে খেয়াল আসছে, মানে হ্যাঁ আমি শুধু খেয়াল আসছে ওই ছেলেটা অনেক কথা বলছে, মানে ইফ আই রিমেম্বার। আর সাকিবকে আমি মানে জাস্ট বললাম তো ওটা হোল টাইপের কিছু পানি ভর্তি, সাকিব চারদিকে তাকাচ্ছে, মানে হেল্পলেস। এবং আমরা যখন ফিরতেছি সাকিব গাড়ি চালিতেছে, আমার তো পা ব্যথা, আমার খুব মেজাজ খারাপ ছিল, এবার ভয় লাগছিল। এবং জিব্রান, আমি বললাম যে জিব্রান তুমি এত জ্বর নিয়ে তুমি নড়ছো কেন? বলে যে বুঝতে না শুনবে আমার জ্বর নাই, আমার জ্বর এখন কম। এবং আমরা বুঝতেছি যে ওর জ্বর কম। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা হোটেলে ব্যাক করছি 1 ঘন্টার মধ্যে জিব্রান বিছানায়, ওর সিরিয়াস জ্বর। মানে আবার ঠিক যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে আবার শেষ হয়েছিল ওখান থেকে আবার স্টার্ট হয়েছে, এই টাইপের। মানে মাথায় পানি দিত সব লেভেলে। আমরা পরে বাঘের তার মানে অনেক কাহিনী হয়েছে। তারপরে যে এদিকে আবার শুরু কল দিয়ে যে ইয়েদের বলছিল, ওরা তো অনেক ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ স্যার কিছু লাগবে না, হোটেলের মানে যাবতীয় ব্যস্ত, হসপিটাল নিতে হবে নাকি। আমরা বলছি না, আমরা এভরিথিং ইজ ফাইন। এইটাই আমার তো আঙুল ভাঙছিল, তো আমরা ওখানে কিছু করিনি, বাট এই আঙুল আমার অনেকবার ভাঙছে, এটা এই নিয়ে 5 বার ভাঙলো, এটা তো আমি অভ্যস্ত। সো এনিওয়েজ তারপরে আলটিমেটলি এত কিছুর পরে আমরা ওইখানে আর যাইনি, আমরা ব্যাক করছি। আর আরেকটা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মানুষজন জানছিল যে আমরা এখানে গেছিলাম আর কি। এটা নিয়ে অনেক ছিল অনেক আমাদের অনেক কাহিনী আছে, আমাদের অনেক কিছু হ্যান্ডেল করতেছে। কিন্তু আমি মানে ওখানে গেলে আচ্ছা এমনিতে যদি বলি যে মানে গেস করে কি মনে হচ্ছে খুরশির এই পুরো ব্যাপারটা আমার কাছে এখনো ঘোলা। মানে আমার কথা যে এখনো আমার ইগোতে লাগে যে আমি কিছু বুঝলাম না, সাকিব ভিজে গেল। মেয়েও মানে হয়েছে কি মানে এরকম বুঝাতো ইট ওয়াজ আ ভেরি মানে এরকম ফিলিং আমি যদি স্বপ্নে হয়, যখন হরর স্টোরি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখি, তখন খুব অস্বস্তি লাগে এবং কোনো রিজন ছাড়া ভয় লাগে। মানে আমি হয়তো কিছু দেখছি না কিন্তু খুব ভয় লাগে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট। মানে হঠাৎ করে সুন্দরের দিকে যাচ্ছিল, আই ওয়াজ লাইক যে ভয় লাগা শুরু করছে ফর নো রিজন হোয়াটসঅভার। এটা আমার কাছে খুবই মানে এটা নোভেল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তখন আমি সময় কাটতেছিলাম, যে সময় আমার অনেক বাজে লাগতেছে, আমার অনেক ভয় লাগতেছে, এবং আই ডোন্ট নো হোয়াই ইউ নট ফিলিং ইট। হ্যাঁ, কজ তুমি যখন আমার সে যখন ঘাড়ে হাত দিছে, মানে অ্যাজ ইফ আমার খামকি দিচ্ছে, মানে অনেক শক্ত করে ধরছে একেবারে। মানে আমার কাছে খুব বেশ উইয়ার্ড লাগছে ব্যাপারগুলো। আর এই যে ভয়ের ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম ভেঙে যায়, আমরা একটু ভয় পাই, সকালবেলা চিন্তা করি আচ্ছা ঠিক আছে, এটা তো তেমন ভয়ের কিছু ছিল না, যখন গল্পটা বলা শুরু করি। তো সাকিবের সাথে যতবার কথা বলছি, সাকিব বলতেছে এই সময় এখন যে আমি বলতেছি আমি অতটা বুঝতেছি না, বাট আমি ওই সময় ফিল করছি এটা পুরো স্বপ্নে আমরা ভয় পেলে যেরকম হয়, ঠিক এটা ওই টাইপের একটা ফিলিং। স্বপ্নে যে অযথা ভয় লাগে না, আই এম নট সেইং যে ড্রাকুলা এসে দাঁড়াইছে জন্য কি হচ্ছে, হঠাৎ করে ইউ ফিল স্বপ্নের মধ্যে সামথিং ইজ রং, ওই ভয়টা মানে চরম ভয় লাগছে। মানে পেট মনে হচ্ছে স্টামাক ছড়ে যাচ্ছে, হার্টের মধ্যে কেউ হাত দিয়ে ধরে রাখছে, এরকম একটা ফিলিং আর কি। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ব্যাড। এবং এটা এবং আরো ভয় বাড়তেছিল বিকজ সৌম্য ওয়াজ নট ফিলিং এনিথিং, নট মানে ইউজুয়ালি সৌম্য কিছু ফিল না করলে আমি আশ্বস্ত হই। আমার কাছে মনে হয় যে ভয়টা ততক্ষণ আরো বেশি যতক্ষণ পর্যন্ত কিছু না দেখা যায়, কিন্তু মনে হচ্ছে তো হচ্ছে কি যেন হচ্ছে। আর ওই একটা যে পিলারের ফাঁক দিয়ে দেখলাম কি যেন উকি দিল, এটা নিয়ে মানে আচ্ছা ওইটা কি দেখেছিলেন আসলে, যে মানে কোনো হিউম্যান শেপ বা কি? ডেফিনেটলি হিউম্যান শেপ। ইট ওয়াজ লাইক সামবডি ওয়াজ লুকিং এট আস, অ্যান্ড আমরা যখন মাথাটা ঘোরাইছি ওইদিকে, তখন ফ্যাট করে চলে গেছে। সো এইটা আসলেই দেখছি কিনা আই ডোন্ট নো। তখন মনে হচ্ছে আসলেই দেখছি, অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম আমার মনে হচ্ছে, কিন্তু
পরে ওই দিন রাতেই ওই ডিসকাসিং এটা আমি লাইক না এটা প্রবলি সাইকোলজি ওখানে আমার অনেক ভয় লাগছিল সো প্রবলি টর্চ মারছি টর্চে তো অবভিয়াসলি টর্চে শ্যাডো ট্যাডো ক্রিয়েট হয় সো ইট কুড বি যে টর্চের শ্যাডোটা আমি সেটা দেখছি আর যেহেতু আমি অলরেডি ভয় পাচ্ছিলাম সো ওইগুলো কোনো কনক্লুসিভ কিছু নাই আর সবচেয়ে মজা লাগছে ওই দুইটা জিনিস আমার কাছে তিনটা জিনিস একটা হচ্ছে জীবদান কেমনে বুঝলো আমরা ঝামেলা আসছে জীবদান হ্যাঁ ও আসতো ও হয়তো পরের দিন সকালে উঠে দেখতো যে আমরা নাই তখন সে আসতো সো ততক্ষণে আমাদের কিছু আমি যাই না আর সেকেন্ড হচ্ছে সোন ভাই ডিন ফিল এনিথিং মানে অনেক পরে গিয়ে হি ফেল সামথিং ওয়াজ রং প্রথম দিকে হি ডিন ফিল এনিথিং আর থার্ড হচ্ছে দ্যাট ড্যাম কলসি যেটা বললে ইট সাউন্ডস নাথিং বাট অন্ধকার ঘর টর্চ মারি হালকা চিকচিক করছে আবার ধুলায় ঢাকা পাশে আবার একটা সার্কেল দেখি যিনি আঁকা এটা কি আসলে শিফট করছে নাকি না এটা আমারও এখনো কনফিউজন আছে যে মানে মানে সাকিব বেশ কনফিডেন্স ছিল এটা শিফট করছে বাট আমি ওই সময় আমার মানে আমি বুঝতেছিলাম না আর কি মানে আমার কাছে সবচেয়ে আজব লেগেছে সার্কেলটাও ছিল এবং যদি মানে কনফিউশনটা তো ওই জায়গাতেই যে এরকম এবং সোন ভাই at one point wanted to overturn the কলসি I stopped him আমি ইউজুয়ালি আই এম দ্য ওয়ান যে কই বলছিলাম হ্যাঁ কি অবস্থা সোন ভাই বলে দা বুঝো আগে বুঝা তারপরে করি তো এই পুরো দৃশ্য উল্টে গেছিল যে সোন ভাই at one point কোর্সের নরাজ এসেছে আমি বলছি না এটা কেন এখান থেকে এখানে আসছি এটা আগে ঠিক করি আমরা তারপরে লেটস টাচ ইট এর আগে না হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু সাকিব যে এই যে সার্কেলটা থেকে করছে এটা নড়ানোর দরকার নাই মানে টেরিয়ে দেবো আমার কাছে সবচেয়ে আজব লাগছে যে ওই পুরোটার সময় সাকিব ভাই খুব উইয়ার্ড কিছু আচরণ করেছেন যেটা মানে একদম ইউজ টু না আপনার আনলাইক সাকিব একদম 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 হ্যাঁ সেটাই মানে সেরকম কিছু না আর এরকম যদি সিনেমার মতন কিছু একটা হতো যে ওই ওখানে দাগ থেকে এসে করছে এগিয়ে আসছে তাহলে খুব নর্মাল একটা ব্যাপার ঘট বাট পুরো জিনিসটা ভাই এটা উইয়ার্ড একটা ব্যাপার একদম বাট এটা আমাদের একটা ফেল ইনভেস্টিগেশন আমরা তারপরে কিছু করতে পারিনি এবং আবার এখন যেহেতু রেডিওতে কাহিনীটা বলছে আর করতে পারার পসিবিলিটি একেবারেই নাই মানে আমাদের জিন ভূত ওগুলো না মানুষ না ওই ভৌতিস্টের লোকওয়ালা গাড়ি দেখলে আমাদের চিকাবে আমার নিজে মনে এই এলাকায় আমার এলাকার নামটা বলতে পারতেছি না কিন্তু ওই এলাকাতে যে এই ঘটনাগুলো ঘটলো এরকম কোনো কিছুই জানা আছে যে ওখানে আসলে কি হতো বা এরকম কোনো কিছু ওটাই আমরা খুব ভাষা জানি যে ওখানে নাকি অনেককে নাকি আটকে রাখা হইতো এই টাইপের শুনছিলাম আর কি বাট এই কলসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট মানে কলসি মানে এই ব্যাপারটা আমি একদমই মানে কি যে খুবই অদ্ভুত এবং খুব নতুন লাগলো আমার কাছে যে কলসি উল্টানোর ব্যাপারটা এবং অন্ধকার একটা ঘর ওই সময় যে নেমেছেন এবং নেমে দেখলেন যে মেঝের মধ্যে এরকম কলসি উল্টা করা মানে ব্যাপার লাগে ইটস না দেখতে উইয়ার্ড দেখতে কেমন যে লাগে মানে কিছুই না একটা কলসি উল্টা করে রাখা আছে এক জায়গায় 5টা কলসি উল্টা করে রাখা আছে আবার দাগ দেয়া মানে এটা একটা কলসি একটা 5টা কলসি নর্মাল বা 4টা 5টা ছিল সেটা মনে নেই তো এনিওয়েজ মানে জিনিসগুলো দেখতে উইয়ার্ড লাগছে আমার কাছে এবং মানে আমরা জিনিসটা হ্যাঁ এটা ফেল ইনভেস্টিগেশন বাট আমাদের এরকম প্রচুর ফেল্ড ইনভেস্টিগেশন আর ইনভেস্টিগেশন যেখানে আমি মানে এত কিছু করে ফেলছি কিন্তু আমার শুধু মনে আছে যে ওই ছেলেটার কথাবার্তা ওইটা মনে থাকারই কথা ভাই ওইটা ও একটা মানে পেইন মানে যে এনিওয়েজ না তাহলে ভালো তাহলে শুনতেছে আমি শিওর শুনতেছে এনিওয়েজ এই হচ্ছে আমাদের কাহিনী আসছে ওকে আমরা কিছু SMS পড়ি মারিয়া আমাদের SMS করেছেন বরিশাল থেকে এবং আমাদেরকে SMS করেছেন আচ্ছা তিনি বলেছেন যে আচ্ছা স্বপ্নর আচ্ছা বুঝি নাই হান্টার রিফাত আমাদের বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে সুমন ভাই যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন যে শুনতে খুব ভালো লাগছে আমার নিজেরও খুব মানে আমার ভালো মানে কি আমার বেশ অদ্ভুত লাগছে যে আমি মানে ভিজুয়ালাইজ করতে পারছি জিনিসটা যে একটা রুমের মধ্যে অনেকগুলো কলসি উল্টা করে রাখা মানে এটা উইয়ার্ড আমার মানে আজব ব্যাপার এবং সুমন ভাইদের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ঢোকার যে ব্যাপারটা ওখানে যে আপনার যে ঢুকছিলেন যেভাবে মানে বোধার কসম এইভাবে আমরা জীবনে এরকম কিছু করি দরজা নাই বাদ উচিত আসলে